কিরে, কি হলো? একেবারে চুপ হয়ে গেলে দেখছি। কি, বিশ্বাস করতে পারছিস না নাকি? নূর ওনাকে জড়িয়ে ধরেই মাথা নাড়িয়ে বলল। আমার বিশ্বাস হচ্ছে না যে তুমি আমার সামনে আছো। কথাটা শুনেই ওনার হাসির শব্দটা বেশ উচ্চ হলো। পাশ থেকে ইফা বলে উঠল। ভাবি, তোমাকে বলা হলো কি আর তুমি করছো কি? নূর একটু লজ্জা পেল। নিজের প্রেগনেন্সির কথাটা ওর কানে যায়নি এমনটা নয়, ও শুনেছে। তবে সবকিছু একসাথে যেন বিষয়টা একটু অবিশ্বাস্য হয়ে উঠেছে ওর কাছে। খানিকটা লজ্জা পাচ্ছ। ভাবলে কেমন আলাদা এক প্রকার অনুভূতি হচ্ছে মনে। আয়েশের মা নূরকে ওনার কাছে সরিয়ে নূরকে সামনে এনে বলল। কিরে, লজ্জা পাচ্ছিস? নূর মাথা নিচু করে লজ্জা পেয়ে বলল। না। উনি নূরের কপালে চুমু এঁকে বলল। শোন, এটা হলো পৃথিবীর সবচেয়ে পবিত্র অনুভূতি, হলো মাতৃত্বের অনুভূতি। এখন থেকে তুইও কারোর অস্তিত্ব বহন করছিস, তাই সবসময় নিজের খেয়াল রাখবি আর তোদের সেই ছোট্ট পরিবারের কথা ভাববি। নূর মাথা নিচু করে শুনছে সব। নূরের লাজুক ভাব দেখে ইভা বলে উঠল। নাও, আর লজ্জায় লাল হতে হবে না। আমরা তো আমরাই। নূর মাথা তুলে ইফার দিকে তাকাতে গেলেই আয়েশ রুমে ঢুকলো। আয়েশ রুমে ঢুকতেই নূরের মুখটা আরো লজ্জায় লাল হয়ে গেল। আয়েশ নূরের দিকে একবার তাকিয়ে দেখলো। নূর ভীষণ রকম লজ্জায় পড়ে গেছে। আয়েশ এবার ওর দৃষ্টি সরিয়ে ওর মাকে বলল। আম্মু, ভাইয়াকে ফোন করেছিলাম, ভাইয়ার টিকিট কেটেছে, পরশু চলে আসবে। উনি আনন্দে উৎফুল্ল হয়ে বললেন। কত বছর ছেলেটাকে দেখি না, ভিডিও কলে আর চোখের জল আটকে রাখতে পারলাম না। আয়েশ ওর মায়ের কাঁধে হাত রেখে বলল। আম্মু স্টপ ক্রাইং, ভাইয়া আসলে না হয় মন খুলে কেঁদো। উনি মুচকে এসে বলল। তা ওকে তুই খুশির খবরটা দিয়েছিস? আয়েশ মুচকে এসে বলল। ইফা আগে সব ভাইয়াকে জানিয়ে দিয়েছে। যাই হোক, আমি ভাইয়াকে এয়ারপোর্ট থেকে পিক করতে যাব। কথাটা বলে টেবিলের উপর স্যুপটার দিকে তাকিয়ে বলল। আম্মু, এটা কি ঠান্ডা হয়ে গেছে? কথাটা শুনতেই প্রিয়ন্তী বলে উঠলেন। না, ওটা ঠান্ডা হয়নি এখনো। আমি তো সবে গরম করে নিয়ে আসলাম, এখনো খাওয়ানো হয়নি। কথাটা শুনে আয়েশ বলে উঠল। আচ্ছা ঠিক আছে, ওটা এখানে থাক, আমি ওকে খাইয়ে দিচ্ছি। উনি মুচকে এসে নূরের কপালে চুমু দিয়ে বেরিয়ে যেতে নিলে নূর খানিকটা লজ্জা আর ভয়ের খাতিরে একটু থতমত হয়ে বলল। তুমিও থাকো মামুনি। উনি আয়েশের দিকে তাকিয়ে আবার বলে উঠল। আমার একটু কাজ আছে, তুই খেয়ে নে, আমি আসছি। তাছাড়া আয়েশ তো আছে। ইফা চল, আমরা যাই। নূর আয়েশের দিকে তাকালো, মুখে দুষ্টুমির রেশ। নূর আর কিছু বলতে পারল না, মাথা নিচু করে বসে রইল। ইভা একটা হাসি দিয়ে বেরিয়ে যেতে নিলেই আয়েশ থামিয়ে বলে উঠল। ইফা শোন। ইভা পিছন ঘুরে বলল। ভাইয়া বলো। ভাইয়ার সাথে তোর কথা হয়? ইভা বেশ সাবলীলভাবে বলল। হ্যাঁ, ওনার সাথে তো রোজই কথা হয়। আয়েশ মাথা নাড়িয়ে বলল। আচ্ছা তুই যা। কথাটা বলার সাথে সাথে ইফা চলে গেল। নূর হয়তো আয়েশের কথার মানে বুঝতে পারল। নূর চুপ করে আছে। তারপর আয়েশ নূরের সামনে বসলো। নূর মাথা নিচু করে আছে দেখে আয়েশও মাথা ঝুঁকে নূরের দিকে তাকিয়ে বেশ সুরেলা কণ্ঠে বলল। আফু শোনা। কণ্ঠটা শুনতেই নূরের বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। গলা শুকিয়ে আসছে। মানুষটার অস্তিত্ব ও নিজের মাঝে বহন করছে। এখন কি বলবে ও? আর সেবার ওর শার্টের একটা বোতাম খুলে নূরের দিকে এগিয়ে যেতেই নূর চমকে উঠে বলল। কি? জি বলুন। আয়েশ নূরের দিকে আরো খানিকটা এগিয়ে গিয়ে বলল। ভয় পাচ্ছ? নূর একটু পিছিয়ে গেল, তারপর তুতলিয়ে বলল। কই না তো। আয়েশ দেখলো নূর ভয় পাচ্ছে, তার কারণটাও জানে। নূর হয়তো ভাবছে বেবিটার জন্য আয়েশ এখন কোনো ঝামেলা করবে, সেই ভয় পাচ্ছে নূর। আর আয়েশ সেটা বুঝতে পারলো, তাই নূরকে আরো খানিকটা ভয় দেখানোর জন্য বলল। কি করেছো তুমি এটা? ভয়ে নূর কুঁচকে গেল। আয়েশ এদিকে তাকিয়ে বলল। কি করেছি মানে? আয়েশ একটু গম্ভীর কণ্ঠে বলল। কি করেছো বুঝতে পারছো না নাকি বুঝতে চাইছো না, কোনটা? নূর এবার কেঁদে ফেলবে এমন ভয় পেয়ে বলল। আমি কিছু করিনি। আয়েশের হাসি পাচ্ছে খুব, তবুও হাসি আটকে বলল। তুমি না করলে তাহলে কে করেছে? নূর এবার ফুপিয়ে কেঁদে উঠল। আর হো হো করে হেসে নূরকে বুকে জড়িয়ে নিয়ে বলল। আরে পাগলি, কাঁদছো কেন? আমি তো মজা করছিলাম। তুমি কি জানো তুমি আমার জন্য ঠিক কতটা হ্যাপিনেস বহন করছো? নূর চোখ মুছে বলল।
প্লিজ বাচ্চাটা নষ্ট করতে বলবেন না, আমি পারবো না। আয়েশ নূরকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল। এসব কি কথা আপু সোনা, আর কখনো এমন বলবে না। নূর চুপটি করে রইল। আয়েশ নূরকে সরিয়ে নূরের ঠোঁটে আঙুল দিয়ে আলতো স্লাইড করে বলল। আমার মন এখন অনেক কিছু চাইছে, অনেক কিছু করতে, অনেক কিছু বলতে। নূর লজ্জা পেয়ে বলল। হ্যাঁ, কথাটা বলে বিছানা থেকে নামতে গেলেই আয়েশ হাত ধরে নিল। সবসময় সব বাধা আমি মানতে পারবো না আপু সোনা, তাই আজও পারবো না। কথাটা বলে হাত ধরে কাছে টেনে আনলো। নূর আয়েশের চোখে চোখ রেখে কথা বলার সাহস পাচ্ছে না। লজ্জায় আয়েশের বুকে মুখ লুকালো। আয়েশের আর কি, কেল্লা ফতে। তুমি কি আজও আমাকে ক্ষমা করতে পারোনি পিয়ন্তি? খানিকটা অনিশ্চয়তা ভরা কণ্ঠে বলে উঠলেন তেহরাত সাহেব। পাশে খানিকটা দূরত্ব বজায় রেখে বসে রয়েছেন প্রিয়ন্তী মুস্তাফা। মাথা নিচু করে রেখে চুপ করে রইলেন উনি। কি বলবেন বুঝতে পারছেন না। বলার আছে অনেক কিছু, কিন্তু বলতে পারছেন না তিনি। প্রিয়ন্তীর নিস্তব্ধতাকে অনুসরণ করে তেহরাত সাহেব পুনরায় বললেন। তোমার ডায়েরিটা আমি পড়েছি, তোমাকে খোঁজার স্বার্থেই পড়েছি। যদিও কারো একান্ত ব্যক্তিগত জিনিসে হাত দেওয়ার অধিকার আমার নেই, সে আমার স্ত্রী হোক বা অন্য কেউ, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। খানিকটা হাঁপিয়ে উঠে বললেন। তোমার এই নিস্তব্ধতা আমার পুরো অক্ষয় পাপগুলোকেই জানান দেয় বড্ড দৃঢ়ভাবে, তা আমি উপলব্ধি করি প্রতি মুহূর্তে। তবে শেষ বয়সে এসে সবটা হারানোর ভয় পাই বড্ড, যদিও জানি যে কোনো কিছুই আমি ধরে রাখতে পারিনি। ওনার কথাটা শুনে প্রিয়ন্তী ঈষৎ মুচকে হাসলেন। ওনার ঠোঁটে ফিসেল হাসি রেখা দেখে তেহরাত সাহেব কিঞ্চিত হতচকিত হয়ে গেলেন। তা আমার সেই পুরানো একান্ত ব্যক্তিগত ডায়েরি পড়ে কি জানলি? তেহরাত সাহেব মেলান কণ্ঠে বললেন। তুমিও একটা সময় কাদমিনীর মতো অনুভব করতে। উনি এবার তেহরাত সাহেবের মুখের দিকে তাকিয়ে বলল। রবীন্দ্রনাথের জীবনে কাদম্বিনী দেবীর ভূমিকা জানো? তেহরাত সাহেব মাথা নিচু করে ফেললেন। কি বলবেন ঠিক বুঝতে পারছেন না। মুখে ফুটে উঠেছে একরাশ অসহ্য ঘৃণা নিজের প্রতি। অতীত ত্যাগ করে বর্তমানকে আঁকড়ে বাঁচতে শেখো। এই লাইনগুলো বোধহয় শায়রি বা কাব্যগ্রন্থে মানায়, আসলে বাস্তব জীবনে এগুলো বড্ড বেমানান। তা আজ ভালোভাবে উপলব্ধি করতে পারছেন বেশ। হঠাৎ হালকা শরীর কাঁপানো হাসি আসলেন প্রিয়ন্তী মুস্তাফা। প্রেয়সীর সেই হাসির দিকে দৃষ্টি উঁচিয়ে দেখার ক্ষমতা তেহরাত সাহেবের নেই। কম্পমান হাসির রেখাটা ক্রমশ সংকুচিত করে প্রিয়ন্তী বলে উঠলেন। ক্ষমা তুমি সেদিনই করে দিয়েছিলাম, যেদিন তুমি তোমার নিজের ভুল বুঝতে পেরেছিলে, ক্ষমা চেয়েছিলে আমার কাছে। কিন্তু সেদিন আমি তোমার ক্ষমা প্রার্থনার কোনো জবাব দিইনি, কারণ আমি এক হতভাগা নারী যে ভেবেছিল, বলতে পারো এক প্রকার কল্পনা করেছিল যে না, আর যাই হোক তুমি আমার ইশারা বুঝবে। কিন্তু না, তুমি বোঝোনি, উল্টে আমার থেকে দূরে সরেছিলে আর একরাশ অনুশোচনায় মায়াজালে নিজেকে জড়িয়ে নিয়েছিলে। হতাশ হতাম আমি, জানো তো। তেহরাত সাহেব ফুঁপিয়ে উঠলেন। চোখ থেকে ঝরতে লাগলো অঝোর ধারার জল। প্রিয়ন্তী মুচকে সে ওনার কাঁধে আলতো হাতের স্পর্শ রেখে বললেন। ক্ষমা কেন করবো না বলতে পারো? আমি কে ক্ষমা না করার? যেখানে স্বয়ং সৃষ্টিকর্তা পরম দয়ালু আল্লাহ ক্ষমাশীল, তিনি যদি সবার পাহাড় সমান গুনাহ ক্ষমা করে দিতে পারেন, তাহলে আমি তার ক্ষুদ্র একটা বান্দা হয়ে তা কেন পারবো না বলতে পারো? বরং যারা ক্ষমা করে তারা সৃষ্টিকর্তার দৃষ্টিতে উচ্চ আসন লাভ করে। সবচেয়ে বড় কথা যেটা তুমি কখনোই বোঝোনি, তা হলো আমার ভালোবাসা। তেহরাত সাহেব কান্না মিশ্রিত কণ্ঠে বললেন। বুঝেছিলাম, আর এখনো বুঝি, শুধু সেই দিন তোমার মন পড়তে পারিনি আমি। প্রিয়ন্তী তেহরাত সাহেবের দিকে ঝুঁকে প্রশ্ন করল। তুমি কাঁদছো কিসের জন্য? তেহরাত সাহেব উঠে দাঁড়ালেন। জানালার কাছে গিয়ে বাইরের দিকে তাকিয়ে রইলেন। তার এক কাঁধ থেকে শাল ঝুলছে। প্রিয়ন্তী ধীর পায়ে উঠে গিয়ে হেঁটে ওনার পাশে দাঁড়ালেন। কাঁধের শালটা হাতে টেনে ওনার কাঁধে হাত রাখলেন। আমরা মানুষ মাত্রই ভুল হয়, কিন্তু ভুলটাকে শুধরে নিয়ে এগিয়ে যাওয়া মানে জীবনের আসল সার্থকতা লাভ করা। তেহরাত সাহেব আর এক হাতে প্রিয়ন্তীকে জড়িয়ে ধরলেন। সূর্য অস্ত যাবে। গোধূলির লগ্নে আকাশে রক্তিম আভার মিষ্টি উজ্জ্বলতা, কাটছে যত গ্লানি আর ছড়াচ্ছে মুগ্ধতা। কোথায় যাচ্ছেন আপনি? শুনুন। অনেকটা আকাঙ্ক্ষিত দৃষ্টি নিয়ে চেয়ে রইল নূর। হয়তো আয়েশের থেকে সঠিক উত্তরটার আশা রাখছে ভীষণভাবে।
আশ পিছন করে নূরের দিকে তাকিয়ে স্বাভাবিক ভঙ্গিতে বলল। কোনো দরকার? নূর ওর প্রশ্নের সঠিক উত্তর না পেয়ে মাথা নিচু করে নিয়ে মাথা নাড়িয়ে না সম্মতি জানালো। মানুষটা কি ওর মন বোঝে না, নাকি বুঝতে চায় না? না হলে এমন একটা প্রশ্নের এমন উত্তর ওর কাম্য নয়। আশ নূরের মুখের দিকে চেয়ে বলল। আমি আসছি। নূর একটু কষ্ট পেল, তবুও বলল। শুনুন, আশ পুনরায় পিছন ঘুরে বলল। কি? নূর বেশ আলতো স্বরে বলল। রাজকুমারী সেই ছোট্ট বোনের কাহিনীটা তো এখনো বললেন না। আশ নূরের প্রশ্নের উত্তরে বেশ রুক্ষ কণ্ঠে জবাব দিল। সময় হলে নিশ্চয়ই বলবো। নূরের চোখের কোণে জল। আচ্ছা, মানুষটা কি হৃদয়হীন? প্রশ্নটা ভীষণভাবে কড়া নাড়ে নূরের মনে। তার এই হঠাৎ বর্ষণের মতো রুক্ষ মেজাজের কিছু উত্তর নূরকে আহত করে মনে মনে। মন খারাপের রেশটা একেবারেই কমাতে নূর বলল। যাওয়ার পথে খালামণিকে ডেকে দেবেন। আর সম্মতি জানিয়ে বলল। কোন দরকার? নূর এবার খানিকটা রেগে গেল, বেশ তীক্ষ্ণ মেজাজে উত্তর দিল। দরকারি কি কোনো মানুষকে প্রয়োজন হয়? আপনি বোধহয় দরকারি সবাইকে চান, তা কখনো নিজের রসনাতৃপ্ত করার জন্য বা নিজের অন্তরে জ্বালা মেটাতে। কথাটা বলে নূর ছলছল চোখে মুখ ঘুরিয়ে নিল অন্যদিকে। মানুষকে সহজ মনে হয় তো এই কঠিন। আশ মুচকে সে রুম থেকে বেরিয়ে গেল। নূরের চোখ থেকে আপনা আপনি জল গড়িয়ে পড়ল। ঝটপট চোখের জল মুছে নূর ফোনটার দিকে তাকালো। ফোনের ওয়ালপেপারে একটা বাচ্চার ছবি দিয়েছে নূর। সেটা দেখেই ওর মন ভালো হয়ে গেল। আর কয়েক মাস পর ওর একটা ফুটফুটে বেবি হবে। তাকে নিয়ে কত কল্পনার জাল বুনেছে নূর। কথাগুলো ভাবতে ভাবতেই খালামণি আসলেন। ওনার গলা ভর্তি হাসি, বেশ উৎফুল্ল হয়ে বললেন। কি হলো নূর, কেমন আছো এখন? মমি বাচ্চা নাকি? নূর ওনার দিকে তাকিয়ে মুচকে এসে বলল। না, উনি নূরের পাশে বসে বললেন। শাশুড়িকে পেয়ে আমাকে বললে চলবে? যতই হোক আমি কিন্তু তোমার খালামণি, সেটা ভুলো না। খালামণি শব্দটা শুনে নূরের প্রশ্নটা যেন আরো সহজ হয়ে গেল। নির্দ্বিধায় বলল। একটা প্রশ্ন করি খালামণি। উনি নূরের মাথায় হাত বুলিয়ে বলল। আপনি সত্যিই কি আয়েশের নিজের খালামণি? কথাটা বলে নূর ওনার মুখের দিকে তাকালো। উনি কথাটা ঠিক কতটা গভীরভাবে ভাবছেন তা ওনার মুখ দেখে বোঝা সম্ভব না। কিছুক্ষণের জন্য নূর ভাবল যে উনি হয়তো কষ্ট পেয়েছেন নূরের এমন প্রশ্নে। তাই নূর উত্তেজিত হয়ে বলল। সরি, আসলে আমি এভাবে বলতে চাইনি খালামণি। আমি কৌতূহল বশত একটা ভুল প্রশ্ন করে ফেলেছি, কষ্ট পেও না। ওনার চোখের কোণে জল দৃশ্যমান, তা নূরের কাছে স্পষ্ট। নূরের বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। অজান্তে ওনাকে কষ্ট দিয়ে ফেলেছ, এখন নিজেও ভীষণ কষ্ট পাচ্ছে। নূরকে এবার উনি বলে উঠলেন। রক্তের সম্পর্ক না থাকলেও আমি তোমাদের খালামণি নূর। অনেক ভালোবাসি তোমাদেরকে। কত বছর ধরে এ বাড়িতে আছি তার হিসাব নেই। আমি যখন এ বাসায় প্রথম এসেছিলাম তখন আহানের বয়স 10 আর আয়েশের ছিল 7 বছরের। জানো তো, ওদের দুই ভাইয়ের একে অপরের প্রতি ভালোবাসা দেখে আমি অবাক হতাম। এত অল্প বয়সেও এদের মাঝে যা ভালোবাসা। নূর স্বস্তি পেল, কৌতূহলবশত জিজ্ঞাসা করলো। মানে? মানে বলতে তেমন কিছুই না। আসলে দুটো ছোট বাচ্চা এক বাসাতে থাকলে তাদের মধ্যে তো খুঁটিনাটি বিষয় ঝগড়া হয়, কিন্তু আয়েশ আর আহান কখনো নিজেদের মধ্যে ঝগড়া করতো না। বরং ওদের একে অপরের বিরুদ্ধে বাইরে কেউ কথা বললে ওরা তখন খুব রেগে যেত, তখন অনেক ঝামেলা করতো তাদের সাথে। আহান ছিল বড্ড দুষ্ট প্রকৃতি, কিন্তু আয়েশ বরাবর অনেক শান্ত। নূর অবাক হয়ে বললেন। সত্যি? উনি বললেন। আয়েশ কখনো রেগে আর উচ্চস্বরে কথা বলতো না, আর অনেক শান্ত এখনো, আর বড্ড মেধাবী। না হলে কি আর সায়েন্টিস্ট হতে পারতো? তোমাকে একদিন বলেছিলাম না ওর ডিগ্রির কথা। আমি প্রথম এ বাসাতে এসেছিলাম আহান আর আয়েশের হাত ধরে। তখন ইফার বয়স 1.5 বছর। আমার বিয়ের 2 বছর পর আমার স্বামী দ্বিতীয় বিয়ে করে আমার উপর অত্যাচার করলে আমি বাড়ি ছেড়ে বেরিয়ে আসি এক রাত ইফাকে নিয়ে। কোথাও আশ্রয় না পেয়ে রাস্তায় মাথা গোঁজার ঠাঁই হয়। একদিন ইফাকে নিয়ে এই এলাকায় একটা দোকানের পাশে বসেছিলাম। আমার চোখটা লেগে এসেছিল, বেশ ঘুম পাচ্ছিল আর ঘুমিয়ে পড়ি। তখন আয়েশ আর আহান দুই ভাই ব্যাডমিন্টন খেলার জন্য সাইকেল করে যাচ্ছিল। হঠাৎ কেউ ইফাকে নিয়ে পালাচ্ছিল, তা ওরা বুঝতে পারে। তা পিছু নিতে গিয়ে তাকে পিছু থেকে সাইকেল দিয়ে ধাক্কা মারে, ছুট মাটিতে পড়ে যায়। ইফা ব্যথা পেয়েছিল, বেশ জ্বর ও এসেছিল।
তারপর ছোট ইপাকে আহান কোলে করে আমার কাছে নিয়ে আসে। তারপর ওরাই আমাকে ওদের বাড়িতে নিয়ে যায়। ভেবেছিলাম জমিদার বাড়ি বড় বড় মানুষরা আমাকে আর আমার মেয়েকে তুচ্ছতাচ্ছি করবে, কিন্তু না, তারা আপন করে নিয়েছিল আমাদেরকে। তারপর থেকে আয়াস আর আহান আমারও ছেলে হয়ে গেছে। কত স্মৃতি জড়িয়ে আছে এ বাড়িতে। ভাবি নিখোঁজ হলো, আমি ওদের খালামণির মতো সবকিছু পালন করতাম। বড্ড ভালোবাসি ওদের। তেহারাত ভাইয়া আর প্রিয়ন্তী ভাবি আমাকে কখনো কাজের লোকের চোখে দেখিনি, নিজের বোনের মতো ভাবেন, তাই আমি ওদের খালামণি। ওনার চোখের জল মুছিয়ে নূর ওনাকে জড়িয়ে ধরলেন। প্রত্যেকটা মানুষের জীবনে একটা দীর্ঘ কাহিনী থাকে, তা আমরা কখনো জানি, আবার কখনো অজানাই থেকে যায়। উনি চোখের জল মুছে বললেন, যাই হোক, আমি তোমাদের খালামণি, বুঝেছো? নূর মুচকে হাসল। উনি বললেন, অনেকক্ষণ কিছু খাওনি, তোমার জন্য খাবার নিয়ে আসছি। না, আমার খিদে নেই খালামণি। বললেই হলো, এখন থেকে বুঝি বেশি খাবে, ইচ্ছে না থাকলেও খাবে। আমি খাবার আনছি, তারপর আবার গল্প করব। আর আয়েশ ভীষণ রকম বাচ্চা প্রেমিক। আয়েশ বাচ্চাদেরকে খুব ভালোবাসে, তাই নিজের বাচ্চা অযত্ন হলে তোমার আর রক্ষা নেই। নূর মুচকি হাসল। কথাটা বলে উনি বেরিয়ে গেলেন। এই বাড়ির মানুষরা কতটা সহজে সবাইকে আপন করে নেয়, কিন্তু আয়াস ওনার সব রাগকে শুধু আমার জন্যই প্রযোজ্য। উনি তো সবার উপর রাগ দেখান না, তাহলে আমার উপরেই কেন খালি রাগ দেখান? ওনার ডেভিল রূপটা কেন শুধু আমার জন্যই? নূরের মনে এই প্রশ্নগুলো জেগে উঠল। পাশ ফিরে ঘড়ির দিকে তাকালো নূর। ঘড়ির কাঁটা রাত 8টা ছোবো ছোবো। সেই দুপুরে আয়াস বেরিয়েছিল, তারপর এখনো ফেরেনি। নূর জিজ্ঞাসা করলেও আয়াস কখনো ঠিকঠাক উত্তর দেয় না। তবে নূর আয়াসের এমন ব্যবহারে কষ্ট পায়। শুধু কখনো প্রকাশ করে, নিজের অভিযোগটা আয়াসের কাছে জানান দেয় না। এক রাশি বিরক্তি নিয়ে পিছু ঘুরল নূর। পুনরায় পাশ ফিরে শুয়ে পড়তেই হঠাৎ বমি আসতেই ধড়ফড়ি উঠে গেল। আজকে সারাদিন বমির পেড়ায় ও কুপোকাত। তাড়াতাড়ি করে ওয়াশরুমে ঢুকল নূর। হড়হড়িয়ে বমি করলো। সারাদিন ধরে যা খাচ্ছে সবই বমি হয়ে শরীর থেকে বেরিয়ে আসছে। ভীষণ রকম অস্বস্তি কাজ করছে শরীরের মাঝে। মুখটা ধোয়ার জন্য বেসিনে থাকা ট্যাপটা অন করতে গেলেই হঠাৎ করে ট্যাপটা খুলে ধপ করে মাটিতে পড়ে গেল। হঠাৎ করে এমন কিছু হতে নূর ভয় পেয়ে গেল। রাতের বেলা এমন কিছু একটা সাধারণ বিষয় ঘটলেও তা নিয়ে ভয় পাওয়া খুব একটা অস্বাভাবিক কিছু না। নূর ভয় পেয়ে সরে গেল। আরেকটু হলে কলটা খুলে ওর পায়ে পড়তো। নূর পাশের হ্যান্ড শাওয়ার অন করে মুখটা পরিষ্কার করতে নিলেই হঠাৎ ফরমালিনের গন্ধে ওর শরীর তীর উঠল। নূর বিদ ঘটে ফরমালিনের গন্ধ পেয়ে এদিক ওদিক তাকাতে লাগলো। বুঝতে পারছে না হঠাৎ ওয়াশরুমে ফরমালিনের গন্ধ কোথা থেকে আসবে। নূর সহ্য করতে না পেরে তাড়াতাড়ি ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। শাড়ির আঁচলটা দিয়ে মুখ মুছে আবার বিছানায় শুয়ে পড়ল। এপাশ ওপাশ করছে, ঘুম আসছে না, বরং ফরমালিনের গন্ধটা আরো বেশি ছড়াচ্ছে। খানিকক্ষণ দীর্ঘ বিরতি নিয়ে শ্বাস নিতে লাগলো নূর, যাতে গন্ধটা কম আসে নাকি। ইতিমধ্যে ফরমালিনের সাথে আরো অনেক রকম গন্ধ ভেসে আসছে ওর নাকে। নূর দেখলো যে ওয়াশরুমের দরজাটা খোলাই আছে, আর সেদিক থেকে এই গন্ধটা বেশি ছুটছে। তাই নূর আবার উঠে দরজাটা বন্ধ করে দিল। বিছানায় শুয়ে পড়তেই আয়াসের কথা মনে পড়ল। আবার ঘড়ির দিকে তাকালো। ঘড়ির কাঁটা থেমে নেই, থেমে আছে হয়তো ওর নিজের সময়। চোখ বন্ধ করতেই খট করে একটা কথা মাথায় ঘুরপাক খেতে লাগলো। তা হলো, আয়াস সায়েন্টিস্ট। নূর চোখ খুলে উঠে বসলো। ভাবনা আসছে অনেক রকম। আচ্ছা, উনি সত্যি কি সায়েন্টিস্ট? প্রশ্নটা নিজে নিজে করার পরই আবার নিজে বলে উঠলো যে, না হয় কি আছে, উনি তো অনেক পড়াশোনা করেছেন। আবার প্রশ্ন জাগলো। আচ্ছা, উনি আমার মতো এত কম পড়াশোনা জানা মেয়েকে কেন বিয়ে করলেন? ওনার তো সায়েন্টিস্টের সাথেই বিয়ে হওয়ার কথা। উনি কেমন সায়েন্টিস্ট? ওনার গবেষণার বিষয় কি? ওনার না একটা গোপন কক্ষ আছে, সেটা কোথায়? কথাটা ভাবতেই নূর তাকালো ওয়াশরুমের দিকে। দ্বিতীয়বার আর কিছু ভাবলো না, জলদি ছুটে গেল ওয়াশরুমের দিকে। ওয়াশরুমে ঢুকে ভেতর থেকে নূর দরজা বন্ধ করে দিল। ওয়াশরুমের ভেতর গন্ধে ভরে গেছে। ল্যাবে যেমন বিভিন্ন কেমিক্যালের গন্ধ থাকে ঠিক তেমনটাই। শাড়ির আঁচলটা হলো ভরসা, সেটা দিয়েই নাকের কাছে শক্ত করে চেপে ধরল। না হলে ওর ক্লান্ত শরীর বেহুশ হওয়ার জন্য যথেষ্ট।
নূর এদিক ওদিক তাকাতে লাগলো, কোথা থেকে গ্যাস আসছে তা খুঁজতে লাগলো। না পেরে নূর এবার একটা দেওয়ালে ধাক্কা মারলো, কিছুই হলো না, উল্টে ব্যথা পেল, হাতে লেগেছে বেশ। বিরক্ত হয়ে আরেক দিকে তাকালো, বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি করেও লাভ হলো না। বিরক্ত হয়ে বেরিয়ে আসতে নিলেই দেখলো দেয়ালে একটা জায়গাতে একটা স্ক্রু দিয়ে আটকানো। উপেক্ষা করতে চেয়েও পারল না নূর। স্ক্রুটাতে হাত দিয়ে টানতেই সেটা আরো দেয়ালের ভেতরে ঢুকে গেল। নূর বুঝলো আদতে এটা কোনো স্ক্রু না, এটা বোতাম জাতীয়। স্ক্রুটাতে হাত দিতে নূর দেখলো যেখানে জলের ট্যাপটা ছিল সেখানে একটা সুড়ঙ্গ থেকে আপনা আপনি ছোট্ট একটা চাবি বেরিয়ে এলো। আচমকা এমন আশ্চর্য কিছু হতে নূর বেশ অবাক হলো। চাবিটা নিতে গিয়ে হাত কাঁপছে, কি করবে বুঝতে পারছে না। অনেক ভয়ে ভয়ে চাবিটা হাতে নিতে সেটা আপনা আপনি আবার ভেতরে ঢুকে গেল। চাবিটা নিয়ে এবার কোথায় কি করবে নূর বুঝতে পারছে না। চাবিটা নিয়ে ওয়াশরুমের এদিক ওদিক তাকালো, কিছু বুঝছে না। যেখান থেকে চাবিটা বেরিয়ে এলো সেই জায়গাটা একটু ভালো করে দেখতে লাগলো। ভয়ও লাগছে, যদি আয়াস চলে আসে তো। নূর জায়গাটা দেখতে দেখতে হঠাৎ দেখলো সেখানে, তবে খুব ভেতরে একটা চাবি রাখার জায়গা। নূরের মুখে হাসি ফুটে উঠল। ঝটপট চাবিটা রাখতেই দেয়ালটা হঠাৎ একটা দরজার মতো খুলে গেল। নূর ভয় চমকে এলো। এতদিন যেটা দেয়াল হিসেবে ভাবতো আর আজকে সেটা দেখছে একটা দরজা। নূর ভয়ে ভয়ে সেদিকে উকি দিল, দেখলো লিফটের যেমন ছোট কুটুরি হয় ঠিক তেমনই একটা কুটুরি। সেখানে নূর ঢুকবে কিনা ভাবছে। ঢুকতেও বেশ ভয় পাচ্ছে, কারণ ভেতরে কোনো আলো নেই। যদি সেটা না চলে, নূর যদি ওখানেই বন্দি হয়ে থাকে তো। সেদিকে তাকাতেই দেখলো হঠাৎ সবুজ রঙের একটা আলোয় লেখা ভেসে উঠল, ওয়েলকাম। নূর ওর পেটের দিকে তাকিয়ে বলল, আমাকে ক্ষমা করিস পুচকু, অনেক রিস্ক নিয়ে যাচ্ছি, ফিরবো কিনা জানি না, তবে তোর মাম্মাম তোকে অনেক ভালোবাসে। কথাটা বলে নূর ভেতরে ঢুকতেই দরজাটা বন্ধ হয়ে গেল। ভেতরে ঘুটঘুটে অন্ধকার। নূর ভয়ে চোখ বন্ধ করে আছে। হঠাৎ তীব্র গতিতে লিফট চলতে শুরু করলো। নূর আ করে চেঁচিয়ে উঠল। কয়েক সেকেন্ড পর হঠাৎ লিফটটা থেমে গেল আর দরজাটাও আপনা আপনি খুলে গেল। নূর বেরিয়ে এসে দেখলো বিরাট একটা হল ঘর, চারদিকে আলোয় পরিপূর্ণ। চারিদিকে সেই কত অ্যাসিড, আশেপাশে বেশ কয়েকটা কঙ্কাল দেখে নূর কেঁপে উঠল। চলে এসেছে, কিন্তু ফিরবে কি করে সেটাও জানে না। সামনের দিকে এগিয়ে যেতে দেখলো একটা কফিন জাতীয় জিনিস। নূর সেদিকে এগিয়ে গেল দেখার জন্য যে কি আছে। কফিনটা খুলতে দেখলো অনেক ওষুধ দিয়ে প্রিজার্ভ করা ডেড বডি। নূরের মাঝে যেন কোনো ভয় কাজ করছে না। কাপড়টা সরিয়ে মুখটা দেখতে যাবে তখনই কেউ একটা গাঢ় কণ্ঠে বলে উঠল, নূর। নূরের কলিজা কেঁপে উঠল, হাত কাঁপতে লাগলো। পা দুটো আর স্থির নেই, সামনে ঘুরে তাকাবে সে শক্তি ওর মাঝে নেই। আর একবার আওয়াজ কানে এলো, নূর। নূর এবার ঝটপট সোজা হয়ে সামনে তাকালো। দেখলো ওর আম্মু ওর সামনে দাঁড়িয়ে আছে আর মুখে আছে এক অদ্ভুত হাসি। নূর সামনের দিকে তাকিয়ে এসব কিছু ঘোলাটে দেখলো। জ্ঞান হারালো নূর, সাহসে কুলিয়ে উঠতে পারল না। এত কিছু দেখার জন্য ও প্রস্তুত ছিল না। জ্ঞান হারালো নূর, আর বেশি কিছু দেখার আর ভাবার সুযোগ পেল না। তারপর কখন ওর জ্ঞান ফিরল মনে নেই, তবে যখন চোখ খুলল তখন পাশে বসে থাকা মানুষটাকে দেখে অনেক বেশি অবাক হলো। ওর মা বসে আছে ওর পাশে, ওর হাতে হাত রেখে। কিছুক্ষণের জন্য নূর স্তব্ধ হয়ে গেল, বুঝতে পারছে না এটা কি কোনো মিরাক্কেল নাকি মরিচিকা। আশেপাশের কাউকে দেখছে না, কারোর উপস্থিতিও ওর জানান দিচ্ছে না ওর মা ছাড়া। মা মেয়ে কিছুক্ষণ নিজেদের দিকে চাওয়াচাই করতে লাগলো। একটা সময়ে নূরের মায়ের চোখ থেকে জল গড়াতে দেখেই নূরের বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। তাহলে এটা কি সত্যি? নূর ওর মাকে হঠাৎই জাপটে জড়িয়ে ধরল। হাঁপাচ্ছে নূর, বিশ্বাস হচ্ছে না যে ওর মা ওর কাছে। আশেপাশে সবাই ওদেরকে ঘিরে রয়েছে। নূর ওর মাকে জড়িয়ে ধরে এবার কেঁদে ফেলল। নূরের মাও নূরকে জড়িয়ে ধরে কাঁদছেন। মা মেয়ের এই হৃদয় ভাঙা কান্না সকলের মনকে মোমের মতো গলিয়ে দিল। প্রিয়ন্তী মুস্তাফাও কেঁদে ফেললেন, শাড়ির আঁচল দিয়ে চোখটা মুছলেন। নূর ওর মায়ের দিকে তাকালে ওর মা নূরের চোখটা মুছিয়ে দিয়ে নূরের কপালে ভালোবাসার পরশ এঁকে দিলেন। নূর এখনো কেঁদেই চলেছে। ওনার দিকে তাকিয়ে দূর থেকে সবটা দেখছে আয়াস।
নূরের মা ওনার ভাঙা কণ্ঠে বললেন, আমার মেয়েটা এত বড় হয়ে গেল, আমি তো জানতেই পারলাম না। হ্যাঁ, নূর এবার দ্বিগুণ স্বরে কান্না করে উঠল। আম্মু, উনি নূরকে আরো শক্ত করে জড়িয়ে ধরলেন। সকলেই চুপচাপ। দূরে দাঁড়িয়ে আছেন আরাফাত সাহেব। ওনার চোখ থেকেও আজ জল ঝরছে। ভীষণ রকম খুশি তিনি, তবে ভয় পাচ্ছে অপমানিত হওয়ার আর তীব্র ঘৃণা পাওয়ার জন্য। যদি সবাই ওনাকে দূরে সরিয়ে দেয় তাহলে উনি কিসের ভিত্তিতে বাকেটে জীবন পার করবে? রেদন থমথমে মুখে দাঁড়িয়ে রয়েছে। ছেলেরা এত সহজে ভেঙে পড়ে না, কঠিন সময়েও নিজেদেরকে পাথরের মতো শক্ত করে রাখে। তাই রেদোয়ানও হয়তো এখনো ঠিক তাই করছে। নূরের মা নূরকে ছাড়িয়ে বললেন, কি হয়েছে নূর? এত কাঁদে কেউ? তুমি কাঁদলে তোমার বাচ্চাটা যে কষ্ট পাবে। নূর কান্নার বেগ কমিয়ে বলল, তোমাকে আমি কত দিন দেখি না আম্মু, তার হিসেব নেই। তুমি কি আমাকে একটু ভালোবাসতে না বলো? এমন কেন তুমি আমাকে ছেড়ে কেন চলে গিয়েছিলে? কথাটা শোনার সাথে সাথে আশ রুম থেকে বেরিয়ে গেল। নূরের মা আশের যাওয়ার দিকে তাকলেন, তারপর নূরের দিকে মনোযোগ দিয়ে বললেন, সময় ও ধৈর্যের পরীক্ষা নেয় নূর। আমিও যে সেই পরীক্ষা দিয়েছিলাম, আর দেখো পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আমি ফিরে এসেছি। তুমি খুশি না বলো? নূর ওনাকে আবার শক্ত করে জড়িয়ে ধরলেন। রেদওয়ান বলে উঠল, আম্মু, তোমার মেয়ে কি সব? আমি কি তোমার চোখে পড়ি না বলো? কথাটা শুনতেই সবাই হেসে ফেলল। নূরের মা রেদওয়ানকে হাত দিয়ে ইশারা করতেই রেদওয়ান ছুটে গেল। উনি আর এক হাত দিয়ে রেদওয়ানকে জড়িয়ে ধরলেন। উনি ওনার দুই ছেলে মেয়েকে সমান ভালোবাসা দিয়ে কাছে টেনে নিলেন। মায়ের ভালোবাসা হলো সবচেয়ে খাঁটি, যার মাঝে নেই কোনো খাদ। রাত ৩টে। হঠাৎ করে নূরের ঘুম ভেঙে যেতে নূর দেখল ঘরটা অন্ধকার। অন্যদিন ঘরের মাঝে ডিম লাইটটাও জ্বলে, আর আজ তাও জ্বলছে না। ঘুটঘুটে অন্ধকার ঘর, কিছু বোঝার উপায় নেই। বিছানা থেকে নামলো নূর। ফ্লোরে পা রাখতে মনে পড়ল ওর আম্মু ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। তারপর কখন যে ওর দু চোখ ভরে ঘুম চলে এলো তা মনে নেই। এক পা বাড়ালো নূর। আজ এই রুমে আছে কি তারও কোনো খেয়াল নেই। ঘরের লাইটটা জ্বালাবে, অন্ধকারে হাঁটতে গিয়ে হালকা হোঁচট খেয়ে পড়ে গিয়েও সামলে নিল। অন্ধকারে খানিকটা হলেও ভয় লাগছে। লাইটটা জ্বালাতে যাওয়ার জন্য সুইচ বোর্ডের দিকে যেতে গেলেই ব্যালকনির দিকে নজর গেল ওর। আগুনের ফুলকি জ্বলছে অল্প পরিমাণে। দূর থেকে তার জোনাকি পোকার মতো লাগলেও তার নয়, এটুকু নূর বুঝল। নূর সেই আগুনের ফুলকিকে লক্ষ্য করে এগোতে গেলেই হঠাৎ আগুনের ফুলকিটা অদৃশ্য হয়ে গেল। থেমে গেল নূর। হঠাৎ পিছন থেকে ওকে কাছে টেনে নিতেই ক্ষণিকের জন্য চমকে গেল। পেটে হাতের আলতো স্পর্শে নূরের শরীরে শিহরণ বয়ে গেল। বুঝে গেল যে সেটা আয়াস। খানিকটা কম্পমান কণ্ঠে বলল, আপনি? নূরের কথাটা শেষ হতেই পাশ থেকে বিদঘটে একটা ধোঁয়া বয়ে গেল। ধোঁয়াটা নাকে যেতেই নূর কেসে উঠল। এটা হলো সিগারেটের বিদঘটে গন্ধ, যা নূর একদম পছন্দ করে না। নূর একটু ভয় পেয়ে বলল, ছাড়ুন। হুট করে নূরের অনুভূতি জাগলো যে নূর হাওয়ায় ভাসছে। বুঝতে অসুবিধা হলো না যে আশ ওকে কোথাও নিয়ে যাচ্ছে। নূর চুপটি করে আশের গলাটা জড়িয়ে ধরল। নূর আগে কখনো আশকে সিগারেট খেতে দেখেনি, তবে আজকে সিগারেট খেতে দেখেও খুব একটা অবাক হলো না বা চমকালো না, কারণ পুরুষ মানুষরা একটু একটু খেয়ে থাকে, কখনো তা নিতান্তই শখের বসে বা কখনো কষ্ট লাঘব করতে। হঠাৎ নূরকে একটা চেয়ারে বসালো। তারপরই অন্ধকারের মাঝে লাইটারের আগুনটা দিয়ে সিগারেটটা জ্বলে উঠল। নূর একটু চমকে গেল। সিগারেটের আগুনটা কালো রঙের মোমবাতিটাতে ধরতেই মোমবাতিটা জ্বলে উঠল। নূর শুকনো একটা ঢোক গিলল। ক্যান্ডেল লাইট ডিনারে মানুষ এমন একটা রোমাঞ্চকর পরিবেশ সৃষ্টি করে, কিন্তু এটা তো তেমনটা নয়। এই নিশিরাতের কি নাম দেওয়া উচিত তার নূর কেন আয়েশেরও হয়তো জানা নেই। হঠাৎই সিগারেটের ধোঁয়া বাতাসে ছুটে চলার সাথে সাথে বিপরীত দিক থেকে প্রশ্ন ছুড়ে এলো, কেমন আছো নূর? কথাটা শোনার সাথে সাথে নূরের কলিজা কেঁপে উঠল। শাড়ির আঁচলটা খামসে মেরে ধরল নূর। মানুষটাকে নূর বলে ডাকলো, কিন্তু তার বলার ভঙ্গি তো এমন নয়। সে তো ডাকে আফু সোনা। নূর নিজেকে সামলে নিয়ে খানিকটা ভয় মিশ্রিত কণ্ঠে বলল, হ্যালো। কথাটা বলে নূর থেমে গেল। আয়াস খানিকটা নিস্তব্ধতা বজায় রেখে বলল, জিজ্ঞেস করবেন আমি কেমন আছি? নূর খানিকটা অবাক হলো, তবুও এখনই হতাশ হলো না। সাহস নিয়ে বলল,
কেমন আছেন আপনি? হঠাৎই হো হো করে খানিকটা উন্মাদনার সুরে আয়াস হেসে বলল। ভালো নেই আমি। নূর অবাক হলো এমন কথা শুনে। তার তো ভালো থাকার কথা, সে তো তার মাকে ফিরে পেয়েছে। এতদিন পর নিশ্চয়ই তার ভালো থাকা উচিত। কেন? আয়াস মুখের মুচকে হাসিটা মেলে দিয়ে বলল। আজ আমার আপু সোনার মৃত্যুবার্ষিকী, তাই। কথা শোনা মাত্রই নূর কেঁপে উঠল, হাত পা কেমন যেন হয়ে গেল, মুখ দিয়ে কথা বার হচ্ছে না। ও একটা জলজ্যান্ত মানুষ বসে আছে, আর লোকটা বলে কি না তার আপুসোনা মরে গেছে। নূর কথা বলার সাহস পাচ্ছে না, খানিকটা রাগও হচ্ছে। জানো তো, আমি একটা পাগল, বদ্ধ পাগল, বলতে পারো মেন্টাল। নূর চোয়াল শক্ত করে আছে, সত্যি পাগলের প্রলাপ পড়ছে। রেগে গিয়ে বলল। কি বলছেন কেশব? আর সিগারেটটা আর একবার টেনে বলল। এই দেখো নূর, তুমি বিশ্বাস করছো না, আমি তো বলছি আমি পাগল। সায়েন্টিস্ট হয়ে আরো পাগল হয়ে গেছি। সারাদিন মাথার ভিতর কত সূত্র, কত থিওরি কিলবিল করে। রাতে আমি কখনো ঘুমাতেই পারি না, ওরা আমাকে ঘুমাতেই দেয় না। শুধু বারবার বলে, আয়াস কিছু তো আবিষ্কার কর, ইউ আর সাচ এ লুজার। কিন্তু আমি লুজার না, আই এম নট এ লুজার, আই এম নট। আমি জিনিয়াস, জিনিয়াস আমি। নূর চুপ করে রইল। আয়াসের এমন কথা শুনে ওর আর কিছু বলতে ইচ্ছে করছিল না। আয়াস আবার বলতে শুরু করলো। সালটা 2012, তখন আমি সবে 22 বছরের একটা ছেলে। কথাটা শুনতে নূরের চোখ বেরিয়ে আসার উপক্রম। কি বলছে এসব উনি? এটা 2021, আর উনি 2012-র কথা বলছেন। তখন ওনার বয়স যদি 22 হয় তবে এখন ওনার বয়স 31, কিন্তু উনি তো এখন 28। কথাটা নিজের মনে মনে ভেবে নূর থেমে গেল। আয়াস বলল। 22 বছরের একটা ছেলে, যার মাথায় ছিল ঝাঁকড়া ঝাঁকড়া কোকড়া চুল, মুখে কোনো দাড়ি ছিল না, চোখে পড়তো মোটা ফ্রেমের চশমা। ঢাকা ইউনিভার্সিটি থেকে স্কলারশিপ পেয়ে পাড়িতেই উত্তর আমেরিকার সবচেয়ে বড় দেশ নিউ ইয়র্কে, সেখানকার টপ ইউনিভার্সিটিতে ভর্তি হই। প্রথমে তো একটা বাংলাদেশি ছেলে, সেখানে গিয়ে একা থাকতাম। র্যাগিং হতো অনেক, কখনো বা বলতো 45 তলা উঁচুর বিল্ডিংয়ের ছাদের ধার দিয়ে হাঁটতে, কখনো বা বলতো ব্লেড দিয়ে হাত কাটতে। স্বভাবে বড্ড শান্তশিষ্ট ছিলাম, তাই কখনো কিছু বলতে পারতাম না। মনে মনে ভীষণ কষ্ট হতো, ইচ্ছা হতো বেরিয়ে চলে আসি। মা ছিল না, আমার বাবা ঠিক করে কথা বলতো না, ঘর বন্দি থাকতেন। ছোট ভাই আহান, সে তার নিজের মতো ব্যস্ত থাকতো, সবাই তাকে বড় ভাবতো আর আমাকে ছোট। রাগ করে আর দেশে ফিরতে ইচ্ছা হয়নি, সব সহ্য করতাম। ক্লাস টেস্টে টপ করতে লাগলাম, তাই হিংসার জন্য রুমমেটরা পড়তে দিত না। ঠিক করলাম আলাদা বাসা ভাড়া নেব, তাতে রুমমেটরা তীব্র আপত্তি জানালো। তবুও অনেক চেষ্টায় বাসা ভাড়া নিলাম। প্রতি মাসের ভাড়া হতো কয়েকশো ডলার। খানদানি পরিবার, আমার টাকা পয়সা অঢেল। ছোটবেলায় দাদানের কাছে শুনেছিলাম যে এই টাকা নাকি 7টা পুরুষ খেয়েও শেষ হবে না। এটা তারপর মনে হলো যে সত্যি। এটুকু শুনতেই নূরের চোখ মুখ ছোট হয়ে গেল। অনেক কিছু বলছে আয়াস, এগুলোর সত্যতা নূর জানে না, তবুও জানতে ইচ্ছে করছে ভীষণ। যেই বাসা ভাড়া নিয়েছিলাম সেই বাড়িতে একটা মেয়ে থাকতো, নাম ছিল এনিরা আফসানা। মেয়েটাকে আমি চিনতাম না, সে ছিল আমার সিনিয়র 3 বছরের। একদিন কলেজ থেকে ফিরছিলাম, হঠাৎই এই মেয়েটাকে দেখে চোখ আটকে যায় আমার তার উপর। অত লাভটা বুঝতাম না, তাই লাভ অ্যাট ফার্স্ট সাইডে বিশ্বাস করিনি আমি সেদিন, বাট ইট ওয়াজ। যাই হোক, কলেজে কোনো ফ্রেন্ডও ছিল না আমার। একাই এর কাছ থেকে জিজ্ঞাসা করে জানলাম তার নাম এরিনা আফসানা। একদিন কলেজ শেষে তার পিছুও নিলাম, দেখলাম সেও সেই বাড়িতে থাকে যেখানে আমি থাকি। ভেবে খুশি হয়েছিলাম যে আমরা একই বাড়িতে থাকি। সে থাকে নিচের তলায় আর আমি ওপর তলায়। তার বাবা ছিল বাড়ির ওনার। বিশ্বাস করো, ওকে দেখে আমার চোখ ধাঁধিয়ে যেত, তার প্রতি অ্যাট্রাকশন বাড়তে লাগলো। আমি যে ছেলে নিজের ঘর থেকে বার হতাম না, সে তার পাল্লায় পড়ে না খেয়ে না ঘুমে সারাদিন তাকে ফলো করতাম। স্ট্রেঞ্জ না? নূরের দিকে ইশারা করলো। নূরের চোখ থেকে জল গড়াচ্ছে। নূর মাথা নাড়িয়ে হাঁ সম্মতি জানালো। আয়াস আবার হো হো করে হেসে বলল। অবভিয়াসলি স্ট্রেন্স। নূর কৌতূহল নিয়ে বলল। তারপর? আয়াস দীর্ঘশ্বাস টেনে বলল। তারপর শুনবে? নূরের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে নির্বিকার কণ্ঠে আয়াস বলে উঠল। লাভ এট ফার্স্ট সাইট নামের একটা নেশায় নেশাগ্রস্ত হয়ে পড়লাম। পড়াশোনা নামক নেশাটা ছুটে গেল, আর ভালোবাসা নামক নেশাটা বেড়ে গেল। নিজের মনে মনে তার নামটা ধরে ডাকতেও ভালো লাগতো।
একদিন তার নামের বলি আওড়াতে আওড়াতে বলে উঠলাম, আফুসোনা। নামটা এক নিমিষেই মাথায় গেঁথে গেল। বেশ কয়েকবার নামটা উচ্চারণ করলাম, দেখলাম জোশ একটা ব্যাপার আছে নামটাতে। কি সুন্দর, আফুসোনা। কথাটা শোনা মাত্রই নূর শাড়ির আঁচলটা শক্ত করে চেপে ধরল। এতদিন ধরে যেটাকে নিজের নাম ভাবতো, আজ সেটা অন্য একজনের নাম হিসেবে শুনছে। ভাবলে গায়ে কাঁটা দিয়ে উঠছে ওর। নূর চুপচাপ শুনছে। আপাতত আফুসোনা নামটার ওপর ঘৃণা চলে এসেছে। নামটা নিতে নিতে বিছানা থেকে লাফ দিলাম, ঘড়ির দিকে তাকালাম। তখন বাজে বিকাল 4:30। এই সময়টা ছিল ওর ইভিনিং ওয়াকের টাইম। তাকে ফলো করতে করতে এটা আমারও একটা ডেইলি রুটিনে পরিণত হয়েছিল। তাড়াতাড়ি বেরিয়ে যেতেই দেখি সে আমার অনেক আগেই বেরিয়ে গেছে। তবে তার যাওয়ার জায়গাটা অনেকটাই নির্দিষ্ট, তাই আমার যেতে খুব একটা অসুবিধা হলো না। আমি সেদিন সেই জায়গাটাতে গেলাম। জায়গাটা ভীষণ রকম সুন্দর ছিল। বিরাট একটা লেকের পাশে কত মানুষ সেখানে বসে থাকতো, গল্প করত। আমি সেখানে গেলাম, বেশ কিছুক্ষণ টহলদারি করেও খুঁজে পেলাম না। অস্থির লাগছিল ভীষণ। এমনিতেই উইকেন্ড বলে কলেজে যাওয়ারও সুযোগ পাইনি, আর রুম থেকেও খুব একটা বার হতে পারিনি। রাগ আর বিরক্তি দুটোই সমানভাবে কাজ করছিল। পুরো জায়গাটা খুঁজেও না পেয়ে বাসাতে ফিরছিলাম। পথে ফেরার সময় দেখি রাস্তায় একটা ছোট বাচ্চা গোলাপ হাতে দাঁড়িয়ে আছে। লাল তাজা গোলাপ, ভীষণ রকম সুন্দর। অনেক উপন্যাস পড়ার অভ্যাস ছিল আমার। তাছাড়া অনেক সিনেমাতেও দেখেছি যে কি সুন্দর প্রেমিক প্রেমিকাকে গোলাপ দিয়ে প্রপোজ করে। আমারও ভীষণ রকম ইচ্ছা ছিল যে এরকম কখনো গোলাপ হাতে কাউকে নিজের মনের কথা জানাবো। ইচ্ছা ছিল অ্যানিরাকে কখনো এমনভাবে বলবো। কথাগুলো ভাবতে ভাবতে অনেকক্ষণ ধরে গোলাপগুলোর দিকে তাকিয়েছিলাম। বাচ্চাটাও ভেবেছিল যে আমি বোধহয় গোলাপগুলো কিনবো, তাই সে আমার দিকে এগিয়ে আসতে গেলেই আচমকা আমি সেখান থেকে চলে যাই। সেদিন বোধহয় বাচ্চাটাকে অজান্তে হাট করে ফেলেছিলাম খুব। কথাটা বলে খানিকক্ষণ থামল আয়াস। মাথাটা চেয়ারে এলিয়ে দিয়ে একটা গা ছাড়া ভাব নিতেই নূর বেশ লম্বা সুরে বলল, তারপর কি হলো বলুন। আয়াস চুপ করে আছে, কিছু বলছে না। নূরও আয়াসের উত্তরের অপেক্ষায় রইল, কিন্তু আয়াসের চোখটা যেন ক্রমেই বুজে আসছে। হয়তো চোখে ঘুম ভর করেছে ভীষণ রকম। আয়াসের চোখ জোড়া বুজে আসবে তার আগেই নূর একটু রাগী কণ্ঠে বেশ উচ্চস্বরে বলল। কথাটা শোনা মাত্রই আয়াস একটু হতচকিত হয়ে বলল, ওয়েট ওয়েট, একটা সিগারেট ধরাই, নেশাই পারে নেশাকে কাটাতে। নূরের চোখ দিয়ে টুপিয়ে পড়া জলটা নূর হাত দিয়ে মুছে নিল। শুনবে, ও কষ্ট হলেও শুনবে। আয়াস সিগারেটের ধোঁয়াটা বাতাসে উড়িয়ে বলল। তারপর কি যেন বলছিলাম আমি। নূর দাঁতে দাঁত চেপে চুপ করে রইল। একটা মানুষ কিভাবে এত উদাসীন হতে পারে? আয়াস নূরের মুখের কাছে এগিয়ে গিয়ে বলল। কতটুকু বললাম আপুসোনা? ওপস নূর। নূরের শরীরটা তীর তীর করে জ্বলে উঠল। আয়াস সরে এসে আবার ধীম ধরা কণ্ঠে বলল। তারপর ফিরলাম সেই বাসায়, গালে হাত দিয়ে গম্ভীর হয়ে বসে আছি। আমি ভাবছি মেয়েটা কোথায় যেতে পারে, তাকে অনুসরণ করছি। 1 সপ্তাহ হলো মাত্র। তাকে এই কয়দিন সেই লেকের ধার ছাড়া কোথাও যেতে দেখিনি। তার পরিবারের লোকজনও যথেষ্ট স্বাধীনতা দিত তাকে। মনের মধ্যকার চঞ্চল ভাবটা কাটছিল না তখনও, তাই খানিকটা ব্যস্ত হয়ে নিচে গেলাম, কারণ আসার সময় কাউকে দেখিনি। তাছাড়া আমি ছাড়া এই বাড়িতে আর একজন ভাড়াটিয়া থাকে। তারা 3 তলাতে, তারা খুব কম নামতে নিচে। ফেরার সময় অ্যানিরার বাবা মাকে কোথাও দেখিনি, তাই একটু উকিঝুঁকি দিয়ে নিচে নামলাম। সার্ভিনগুলো আজ আসেনি। এই বাড়িতে থাকতাম ঠিকই, কিন্তু কে কোথায় থাকে বা কারোর সাথে সেভাবে ঘনিষ্ঠ আলাপচারিতা হয়ে ওঠেনি। শুধু 3rd ফ্লোরের দম্পতির একটা ছোট বাচ্চা মেয়ে আছে, তাকে হাত নাড়িয়ে ইশারা করে কথা বলি মাঝে মাঝে, না হলে তেমন একটা মিশতে পারতাম না। সিঁড়ি থেকে নেমে এদিক ওদিক তাকালাম, ঠিক যেমন চোর এসে যেমন করে দেখে ঠিক তেমনভাবেই। এরিনার ঘরটা দেখতে মন চাইছিল ভীষণ। তার কোনো ছবি আমার কাছে ছিল না, তাই ভাবলাম তার রুমে গিয়ে যদি কোনো ফটো ফ্রেম থেকে কোনো ছবি মোবাইলে ক্যাপচার করতে পারি তো মন্দ হবে না। আমার মতো ভীতু ছেলেটা যে হুট করে এতটা সাহস পেয়ে গিয়েছিল সেদিন আমি তা বুঝতে পারিনি। প্রথম ঘরে ঢুকে বুঝলাম সেটা তার বাবা মায়ের ঘর, তাই দ্রুত বেরিয়ে এসে পাশের ঘরে গেলাম। তারপর ঢুকতেই দেখলাম ফটো ফ্রেমে তার একটা সুন্দর হাসি হাসি মুখের ছবি। ফটোটা দ্রুত তুলে নিলাম মোবাইলে। তাড়াতাড়ি ঘর থেকে বেরোতে যাব, তখনই পায়ে একটা ডায়েরি জাতীয় কিছু পড়তেই হাতে তুলে নিলাম। অন্য ডায়েরি কখনো তার পারমিশন ছাড়া খোলা উচিত না, তাই আমার মাঝেও খানিকটা দ্বিধা আর সংকোচ কাজ করছিল, কিন্তু ইচ্ছাও জাগছিল প্রবল যে পছন্দের একটা মানুষের গোপন কিছু তথ্য জেনে তাকে আরও ভালোভাবে জানার। ডায়েরিটা চম্পট খুলতেই দেখলাম প্রথম পাতায় লেখা, হেই আই অ্যাম আনিরা,
আনিরা কাটসান, ইট ইজ টু পার্সোনাল, ডোন্ট ওপেন ইট। লেখাটা দেখে ডায়েরিটা খুলে দেখার ইচ্ছেটা 200 গুণ বেড়ে গেল। স্বাভাবিক ডায়েরির প্রথম পাতায় কেউ এমন লিখলে তা যে কেউ দেখতে চাইবে। ঝটপট প্রথম পাতা খুলতেই কোনো লেখা পেল না। তারপর বেশ কয়েকটা পাতা উল্টালেও তাতে বিশেষ কিছু পেলাম না। রোজকারের কথাগুলো লিখে রাখত সে। তার পাতার কোথাও আমার নামটা একবারও উল্লেখ ছিল না, যার দ্বারা বোঝা যায় যে সে আমাকে চেনেই না। অথচ আমি তাকে বোকার মতো ফলো করেই চলেছি ভেবে একটু স্টুপিড মনে হলো নিজেকে। বোরিং লাগছিল বেশ। তার সম্পর্কে জানার মতো কিছুই ছিল না, তবে লাস্ট পাতায় এসে জানলাম অনেক কিছুই। কথাটা শেষ হতেই নূর প্রশ্ন করে উঠল, এনিরা আফসানা থেকে সে এনিরা কার্শন হলো কিভাবে? নূরের তীক্ষ্ণ কণ্ঠের এই প্রশ্নে আয়াস হেসে উঠে বলল, তারপর শোনো। নূর রেগে গেল, ওর প্রশ্নকে উপেক্ষা করায়। ডায়েরিতে লাস্ট যে কথাটা লেখা ছিল তা হলো ক্যানেন বলে একজন তাকে বেশ কয়েকদিন ধরেই উত্ত্যক্ত করছে, আর তা নিয়ে সে ভীষণভাবে বিরক্ত। তাই সে আজ ছেলেটার সাথে এর একটা সমঝোতা করার জন্য দেখা করতে যাবে। লেখাটাতে শেষ। ডায়েরি বন্ধ করে নিজের ঘরের দিকে ছুটলাম। ক্যারেন ছেলেটার উপর রাগ হচ্ছে ভীষণ। তাকে সামনে পেলে ও বেধড়ক পেটাতাম হয়তো। কথাটা ভেবে শুয়ে পড়ল আয়াস। রাগ বাড়লে শুয়ে পড়লে নাকি তা কমে যায়, তারই প্রচেষ্টা। আর রাগও কমলো। কথাটা বলে আয়াস থেমে চোখ বন্ধ করলে নূর আবার বলে উঠল, কি হলো? থেমে গেলেন কেন? বলুন তারপর কি হলো? আয়াস একটা ডেভিল স্মাইল দিয়ে বলল, ইট ওয়াজ অল অ্যাবাউট লাভ অ্যাট ফার্স্ট সাইট অ্যান্ড আই কিলড হার। কথাটা বলে হো হো করে হাসতেই নূর শিউরে উঠল। দাঁড়িয়ে পড়ল নূর। কি বলছেন কি এসব? আর ইউ ম্যাড? আয়াসও উঠে দাঁড়িয়ে নূরের কাছে গিয়ে নূরের কোমর জড়িয়ে ধরে বলল, ইয়া, আই এম ম্যাড জাস্ট বিকজ অফ ইউ, কজ আই লাভ ইউ। ইউ আর মাই অ্যাডিকশন, মাই ফেভারিট অ্যাডিকশন। তুমি আমার প্রিয় নেশা। কথাটা শেষ হতে দেরি হলো না, নূর সপাট একটা চড় বসিয়ে দিল আয়াসের গালে। আপনার এই মন ভোলানো কথা আপনি অন্যকে শোনাবেন, আমাকে না। আমি আর আপনাকে বিশ্বাস করি না। কথাটা বলে বেশি জোরে আয়াসকে ধাক্কা মারতেই আয়াস খানিকটা দূরে ছিটকে গেল। টাল সামলে নিয়ে আয়াস নূরের দিকে তাকিয়ে বলল, মানুষকে বোকা বানানো অনেক সহজ, জানো তো আপুসো না? কথাটা শোনা মাত্রই নূর হুঙ্কার ছাড়ল। খবরদার, আপনার ওই মুখে আর আপনার আফু সোনা ডাক আমি শুনতে চাই না। ঘৃণা এসে গেছে নামটার ওপর আমার। অন্যকে ভালোবেসে দেয়া নাম আমি দয়া হিসেবে চাই না। কথাটা বলে নূর চলে যেতে নিলেই আয়াস পিছন থেকে হাত ধরে নূরকে নিজের কাছে টেনে নিল। তারপর নূরের 2 হাত বন্দি করে নূরকে ধরে বলল, কোথায় যাচ্ছ আপুসো না? পুরোটা না শুনেই চলে যাবে? নূর দাঁড়িয়ে থেকে থমকে গেল। এক প্রকার রাগে ফোঁসফোঁস করতে লাগলো। শোনার মতো ইচ্ছা বা মন মানসিকতা কোনোটাই কি আর আছে? নূর হাত ছাড়ানোর চেষ্টা করলো, তবুও সফল হলো না। আপনার সেই প্রেম কাহিনী শোনার কোনো ইচ্ছে নেই আমার। ছাড়ুন, আমি ঘুমাবো। আয়াস নূরকে এবার কোলে তুলে নিয়ে সোফাতে বসালো। নূরকে জাপটে ধরে আছে, ছাড়বে না কোনো মতেই। নূর জাপটাজাপটি করতে করতে বলল, ছাড়বেন নাকি আমি চিৎকার করে এবার লোক জড়ো করবো এই মাঝরাতে? কোনটা করবো বলুন? আয়াস নূরের কথার পরোয়া না করে বলল, আমি এতক্ষণ ধরে যা বলেছি সব মিথ্যা বলেছি। আসলে আমি একটা এক্সপেরিমেন্ট করছিলাম যে কত সহজভাবে কিছু বললে একটা মানুষকে বোকা বানানো যায়। নূর পুনরায় ছাড়ানোর চেষ্টা করে বলল, আর কোনো বাড়াবাড়ি না, একটাও মিথ্যে কথা না। আয়াস মুচকে সেই বলল, এরিনা নামে কেউ কখনো আমার জীবনে ছিল না, আর না ছিল আপুসোনা বলে কেউ। কিন্তু তুমি আছো এখন আমার জীবনে, আমার আপুসোনা হয়ে। আর না, আজ কারো মৃত্যুবার্ষিকী। আহান ভাইয়াও আমার থেকে ছোট নয়, আর না আমি আহান ভাইয়ার থেকে বড়। তবে এটা ঠিক যে আমি বরাবরই খুব শান্ত স্বভাবের। কিন্তু তোমার এটা মানতে কষ্ট হবে, কারণ আতি তোমার সাথে কখনো শান্তশিষ্ট স্বভাব সুলভ আচরণ করিনি। তোমার কাছে আমার পরিচিতি হলো ডেভিল হিসাবে। কারণটা আমি এতদিন ধরে তোমার মনে গেঁথে দিয়েছি আর ভাবতে বাধ্য করেছি যে আমি প্রকৃতই ডেভিল। আর তুমিও খুব ভালোভাবে তোমার বোঝার কর্তব্যটা পালন করেছো। তোমাকে বোকা বানানোর কাজটা নিতান্তই খুবই সহজ একটা কাজ,
কারণ তোমাকে কিছু বললে তুমি কখনো তা যাচাই করতে চাও না যে তা আদতেও সত্য কি মিথ্যা। আমি বললাম আর কত সহজে তুমি বিশ্বাস করে নিলে। চাইলে তুমি কথার মার প্যাচে আমাকে ফেলে যাচাই করতে পারতে, কিন্তু তুমি তা করনি। বরং উল্টে আমার দেওয়া একটা সুন্দর ভালোবেসে দেওয়ার নাম আফু সোনা ডাকটাও ঘৃণার যোগ্য করে তুললে। তাহলে ভাবো। আয়াসের কথাটা শেষ হতেই নূর খানিকটা ছলছল দৃষ্টিতে তাকিয়ে বলল, চাইলেও কি আর আমি অতীতে ফিরে গিয়ে দেখে আসতে পারতাম যে আপনি ঠিক ঠিকই করেছেন? পারতাম না তো। তাহলে স্বাভাবিকভাবে আপনার মুখের কথা বিশ্বাস করা ছাড়া আর কোনো উপায় নেই। মানুষের মুখের কথা শুনে তা যদি বিশ্বাস না করতে পারি তাহলে এই জীবনের সার্থকতা কি? আপনি বলুন। আয়াস মুচকে এসে বলল। একবার যাচাই করতে। নূর আয়াসের বুকে মাথা রেখে চোখটা বন্ধ করলো। আমি জানি এখনো আপনি আমাকে ঠকিয়ে চলেছেন, তবুও যে আমি পাগল বিশ্বাস তো আমাকে করতেই হবে, আর বারবার ঠকতেও হবে। চিন্তা নেই, একটা সময় ঠিক আমার মিথ্যেগুলোকে অভ্যস্ত হয়ে যাব। মিথ্যে ভালোবাসা আর মিথ্যে অনুভূতিগুলোই হয়তো একদিন সজীব আর তরতাজা হয়ে যাবে। আয়াস নূরকে আরো খানিকটা জাপটে জড়িয়ে ধরে বলল, প্রথমত আমি কোনো প্রেমিক পুরুষ নই আপু সোনা, যে কথায় কথায় তার প্রেয়সীকে মন ভোলানো কথা বল ভোলাবে বা 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 হাতে লাল গোলাপ ধরে হাঁটু গেড়ে প্রপোজ করবে। আমি পারি না। দ্বিতীয়ত আমি আমার অনুভূতি প্রকাশে সর্বদাই ব্যর্থ। আমি ঠিক করে গুছিয়ে কথা বলতে পারি না, আর না থাকে আমার কথার মাঝে কোনো ভালোবাসার প্রকাশ। তাই তোমার কাছে আমার একটা অতি পরিচিত রূপ হলো ডেভিল। তৃতীয়ত ভালোবাসায় আমি কখনো বিশ্বাসী নই, এমনকি তোমাকে আমি ভালোবাসি কি আমি তাও জানি না, আর আমার জানাও নেই। তবে তুমি আমার একটা নেশা, খুবই প্রিয় নেশা, যে নেশা না আছে অ্যালকোহলে আর না আছে কোনো নেশা জাতীয় দ্রব্যে। আপুসোনা নামক মানুষটা একটা নেশার কুণ্ডলীর মতো আমাকে আবিষ্ট করে ঘিরে থাকে সর্বদা। বারবার নেশাতে জড়াতে ইচ্ছে করে, তাই তো দূরে সরে যেতে পারি না কখনো। নূর আয়াসের বুকে মাথা রেখে ফুপিয়ে উঠল। শার্টটাকে শক্তপোক্ত করে খামচে মেরে বলল। আপনি আবারও আমাকে ঠকাচ্ছেন। আয়াস মুচকে এসে বলল, যা তুমি ভাববে আমার চিহ্ন তুমি বহন করছো, তাই তোমার কাছে আমার কৃতজ্ঞতা শেষ নেই। আমাদের সম্পর্কটা কোনো কৃতজ্ঞতার না যদিও, তবে নেশাময়। নেশাটাকে ভালোবাসি, আর তুমি আমার প্রিয় নেশা। এর থেকে বেশি ব্যক্ত করা হয়তো আমার পক্ষে আর সম্ভব না আফু সোনা। তুমি জোর করলেও বোধ হয় পারবো না। নূর কাঁদতে কাঁদতে বলল, কখনো আর এ বিষয়ে আমি কোনো প্রশ্ন তুলব না। শুধু একটা প্রশ্নের উত্তর চাই, দেবেন? আয়াস নির্বিকার কণ্ঠে বলল, বলো। নেশা আর ভালোবাসা দুটোই কি আপনার কাছে এক? আয়াস মুচকে এসে বলল, ভালোবাসা হলো নেশাময়, নেশা কেটে গেলেই ভালোবাসা ফুরিয়ে যায়। তোমার নেশা ফুরোবে না, সুতরাং ভালোবাসা নামক বস্তুটাও কখনো শেষ হবে না। নূর আয়াসকে বেশ শক্ত করে জড়িয়ে ধরে বলল। আপনি আবার আমাকে ঠকাচ্ছেন, তাই না? আয়াস এবার হো হো করে হেসে বলল। সকাল সকাল আয়াস রেডি হয়ে নিচে নামলো। আহানকে আনতে যাবে আয়াস এয়ারপোর্টে। নূর ওপরের ঘরে রয়েছে। আয়াসের কড়াকড়িতে বেড থেকে ফ্লোরে নামার উপায় নেই। কিছু চাওয়ার আগেই সবাই সবকিছুর সামনে হাজির করে দিচ্ছে। বিষয়টা নূরের কাছে একটু বাড়াবাড়ি মনে হচ্ছে। ওর এমন জীবনযাপন চায় না, সকলের সাথে একসাথে সময় কাটাতে চায় ও। আয়াস বাসাতে ফেরলে আয়াসকে বলবে কথাটা নূর। আয়াস বেরিয়ে গেছে হয়তো। নূর বিছানা থেকে নামতে গেলেই ইফা এসে বলল, এই এই কি করছো ভাবি, নামছো কেন? নূর বিরক্তিমাখা কণ্ঠে বলল, এভাবে আর কতক্ষণ ইফা? একটা মানুষের কি সারা দিন এভাবে বিছানায় শুয়ে থাকতে ভালো লাগে? ইফা দাঁত বের করে হেসে বলল। সহ্য করো ভাবি, সহ্য করো। নূর গাল ফুলিয়ে বলল। আমারও সময় আসুক, বুঝবে। ইফা হেসে বলল। সে সময় আসুক, দেখা যাবে। নূর ইফাকে ওর পাশে বসিয়ে বলল। ইফা একটা সত্যি কথা বলবে আজ? ইফা পাশে বসে বলল। বলো ভাবি। তুমি কি কাউকে পছন্দ করো বা ভালোবাসো? কথাটা শুনে ইফা হো হো করে হেসে উঠতেই নূর অবাক হয়ে বলল, হলো, হাসছো কেন? তোমার কি সত্যি মনে হয় যে আমার কাউকে পছন্দ হয়? তেমনটা ঠিক না, তবে এখনকার দিনে এটা খুবই নর্মাল একটা বিষয়। আরে না ভাবি, আমার অমন কোনো কিছুই নেই, আর আমি ভাবিও না এমন। আর
আহান ভাইয়া কি বলেছে জানো? নূর কৌতূহল নিয়ে বলল। কি বলেছে উনি? ইফা বেশ রাগ ফুটিয়ে বলল। ভাইয়া বলেছে সে বাসায় ফিরলে নাকি আমার বিয়ে দিয়ে দিবে। তুমি বলো, আমার কি বিয়ের বয়স হয়েছে? আর কয়দিন পরে এসএসসি দিব, এখনো পিচ্ছি আমি। নূর মুচকে হেসে বলল। সত্যি উনি এই কথা বলেছেন? ইফা গাল ফুলিয়ে বলল। হুম, এই কারণেই ওনার উপর রেগে আছে। নূর এবার ফিক করে হেসে বলল। নন্দদিনী থেকে? হুম হুম হুম। ইফা অবাক হয়ে বলল। কি? নূর মুচকে হেসে বলল। এটা না হয় সাসপেন্সই থাক। ইফা অভিমান করে রইল, আর নূর ইফার অভিমানটা বেশ এনজয় করতে লাগলো। আহান ফিরেছে আজ 2 দিন, সাথে করে ছোট বাচ্চা ছেলে আর মেয়ের অনেক জামা কাপড় নিয়ে এসেছে। নূর সহ পরিবারের সবাই অবাক ভীষণ রকম। নূর এখন আর আহানের সাথে আগের মতো রুক্ষ ব্যবহার করে না। নিজের ভাসুর হিসাবে অনেক শ্রদ্ধা নিয়ে কথা বলে আর ব্যবহারও করে। কিছুক্ষণ আগেই সবাইকে আহান জানিয়েছে যে ইফাকে বিয়ে করতে চায়। ইফা তো শুনে সেখান থেকে ছুটেছে, আর ইফার কাণ্ডে সবাই হো হো করে হেসেছে। খুব শীঘ্রই ওদের এনগেজমেন্ট হবে। ড্রাইভ করছে আয়াস, পাশে বসে আছে নূর। গন্তব্যস্থলটা অতি পরিচিত, মায়ার বাসা। নূর আর আয়াস সেখানেই যাচ্ছে। আজ নূর আর আয়াস নূরের মাকে নূরের বাবার বাসায় দিয়ে আসতে গিয়েছিল। তারপর সেখান থেকে জানতে পারে যে মায়ের সাথে রেদনের গুরুতর ঝামেলা হওয়ার দরুন তাদের মাঝে যোগাযোগ বন্ধ। তাই নূর আর আয়াস ওনাকে ড্রপ করে দিয়ে মায়ের বাসাতে যাচ্ছে, যদিও রেদন অনেকবার না করেছে যে তারা যেন না যায়। কিন্তু নূর রেদনকে কথা দিয়ে এসেছে যে তাদের মধ্যেকার সমস্ত মনোমালিন্য দূর করেই ছাড়বে। আয়াস আর নূরের টুকটাক আলাপচারিতার মাঝে শেষ হলো স্বল্প রাস্তা, অর্থাৎ মায়ার বাসা। কোনো রকম কোনো দ্বিধাবোধ না করে আয়াস আর নূর বাসাতে ঢুকলো। কলিং বেল বাজাতেই প্রায় 1 মিনিট পর মায়া দরজা খুলল। দরজায় আয়াস আর নূরকে দেখে অবাক হলো বড্ড। খানিকটা ইতস্তত কণ্ঠে প্রশ্ন করে উঠল। তোমরা? নূর মায়ের হাতের দিকে তাকিয়ে বলল। তোমার হাত ঠিক হয়ে গেছে ভাবি? মায়া মাথা নাড়িয়ে বলল। আসো, ভিতরে আসো, বসো। নূর আর আয়াস ভেতরে ঢুকলো। সোফাতে বসে আয়াস প্রশ্ন করে উঠল। আন্টিকে কোথাও দেখছি না যে, উনি কি বাসাতে নেই? মায়া ওর মায়ের রুমের দিকে একবার তাকিয়ে বলল। আসলে আম্মু একটু অসুস্থ তো, তাই ঘরে ঘুমিয়ে আছে। নূর বেশ ব্যতিব্যস্ত হয়ে বলল। কি হয়েছে আন্টি? মায়া মাথা নিচু করে রইল বেশ কিছুক্ষণ, তারপর থেমে বলল। তোমরা হঠাৎ এলে কেন? কোনো দরকার? নূর মায়ের পাশে দাঁড়িয়ে ওর কাঁধে হাত রেখে বলল। দরকার তো বটেই। তোমাদের দুজনের ভেতরকার মনোমালিন্য দূর করতেই আজ ছুটে আসা। অনেক তো করলে অভিমান, এবার না হয় দুজনে এক হওয়ার পালা। মা এবার নির্লিপ্ত ভঙ্গিতে হেসে বলল। না, তার আর দরকার নেই। যেমন আছি বেশ আছি। বাকি জীবনটা আম্মুকে নিয়ে কাটিয়ে দেব। তা হচ্ছে না। ভাইয়ার সাথে আল্লাহ তোমার ভাগ্য জুড়ে রেখেছেন, তা এত সহজে ছেড়ে দিলে হবে নাকি? মা কথা ঘোরানোর জন্য বলল। তোমরা বসো, আমি তোমাদের জন্য চা করে আনি। আয়াস বলে উঠল। আন্টির সাথে আগে দেখা করি, তারপর বাকি কাজ। কথাটা বলে নূরকে নিয়ে মায়ার মায়ের ঘরের দিকে গেল। মায়া একটা দীর্ঘশ্বাস ফেলে কিচেনে গেল। সেদিনের পর থেকে মায়া নিস্তব্ধ হয়ে গেছে। ওর আম্মু এত কিছু মানতে না পেরে অসুস্থ। তারপর থেকে একা সংসারে মেয়েটার বিয়ে দেখে যেতে চান উনি। নূর আর আয়াস কথা বলছে, তখন ঘরে ট্রে নিয়ে ঢুকলো মায়া। মায়া আসতে দেখলো ওর মা হাসছে। আজ বহুদিন পর ও ওর মায়ের মুখে হাসি দেখছে। অনেকদিন মন খুলে হাসেননি উনি, তবে এখন ওনার হাসিটা প্রাণবন্ত। মায়েরও মনটা ভরে গেল। তবে তাদের কথোপকথনের বেশিরভাগ কেন্দ্রবিন্দু ও তার বুঝতে বাকি হয়নি আগেও। মায়া আসতেই মায়ের মা মুচকে এসে বলল। শেষমেশ আমার ইচ্ছেটা পূরণ হলো। তোরা রেদওয়ানের বিয়েটা হলো আমার সবচেয়ে বড় ইচ্ছা। মায়া বিরস কণ্ঠে বলল। সেটা সম্ভব না, আমার পক্ষে আর এই সম্পর্কে ফিরে যাওয়া সম্ভব না। তাছাড়া দোষটা আমারই ছিল। কথাটা বলে মায়ের চোখে জল চলে এলো। চোখটা মুছে নিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল। এই নাও তোমাদের চা। নূর মায়ের গালে হাত রেখে বলল। ভুল তো মানুষ মাত্রই হয়,
আর আমাদের ভুলটাকে মানিয়ে নিয়েই চলতে হবে, না হলে জীবনে শিখলাম কি? মা ইতস্তত কণ্ঠে বলল। তবুও আমি পারবো না নূর, ভুলটা ভুলই। নূর এবার মায়ের দিকে তাকিয়ে বলল। আন্টি, আপনিই ভাবিকে বোঝান, আর এটাও বলে দিন তাকে যার কিছুদিনের মধ্যেই তার আর আমার ভাইয়ার এঙ্গেজমেন্ট, আর খুব তাড়াতাড়ি বিয়ে। মা এবার ফুপিয়ে কেঁদে উঠে বলল। আমি পারবো না নূর, আমায় জোর করো না। নূর মায়াকে জড়িয়ে বলল। ইচ্ছা থাকলে উপায় হয়, তোমার বেলাতে হবে না কেন? আলবাত হবে। ভাইয়ারও সাহস কি করে হয় তোমাকে বকার? আমি ওকে বকে দিব। খুব তাড়াতাড়িও তোমার কাছে আসবে দেখা করতে। তোমরা দুজন দুজনকে যে ভীষণ রকম ভালোবাসো। মায়া নূরকে জড়িয়ে ধরে কেঁদে দিল। আয়াস আর মায়ের মা দুজনে আনন্দের সাথে তাকিয়ে আছেন। সত্যি সম্পর্কের পরিণতি হলো শ্রেষ্ঠ একটা পাওয়া। মায়াকে অনেক রকমভাবে বুঝিয়ে সুঝিয়ে বাসায় ফিরছে নূর আর আয়াস। নূর একটু ক্লান্ত, এখন আর শরীর বেশি ধকল নিতে পারে না। হঠাৎ আয়াস ড্রাইভ করার ফাঁকে বলে উঠল। একটা গল্প শুনবে আফু সোনা? নূর ক্লান্তি ভরা কণ্ঠে বলে উঠল। বলুন। জানি আপনি কেবল আমাকে মিথ্যে বলে বোকা বানান, যদিও আমি অভ্যস্ত তাতে। আয়াস মুচকে এসে বলল। রাজকুমারীর ছোট বোনের কথা মনে আছে তোমার? নূর কথাটা শুনে যেন জেগে উঠল, অনেক উৎসাহ নিয়ে বলল। মনে আছে তো, আর সে তো আমার আম্মু, তাই না? আয়াস মুচকে এসে বলল। হ্যাঁ। আমার আম্মুর পরে কাহিনীটুকু বলুন না প্লিজ, আমি জানতে চাই। আয়াস গাড়ির স্পিডটা খানিকটা কমিয়ে বলল। তেমন কিছুই না। তারপর রাজকুমারী পালিয়ে সংসার করতে লাগলো। অনেক বছর লুকিয়েছিল, যদিও তার বাবা তাকে ত্যায্য কন্যা করে দিয়েছিল। তারপর সেই রাজকুমারীর ছোট বোন একদিন আবার রাত প্রাসাদে ফিরে যায়। নূর উৎসাহ নিয়ে বলল। কেন? নিজের অধিকার ফিরে পাওয়ার জন্য। তারপরও পাইনি নিশ্চয়ই। না। তারপর কি হলো? তারপর আর কিছুই হলো না। নূর মন খারাপ করে বলল। আমি ভাবলাম ইন্টারেস্টিং কিছু হবে। আয়াস হো হো করে হেসে বলল। প্রয়োজন কি যে সব জিনিসই ইন্টারেস্টিং হবে? নূর মাথা নিচু করে বলল। না, তা ঠিক না, তবু এত ধামাকাদার একটা কাহিনীতে টুইস্ট তো থাকতে পারত। আয়াস মুস্কি হাসলো, কিছু বলল না। মনে মনে বলতে লাগলো। তোমাকে সবকিছু সত্যতা আমি জানাতে চাই না আফু সোনা। আমি কখনোই চাই না তোমার ভালোবাসার মানুষগুলো তোমার থেকে দূরে সরে যাক। আমি বুঝি কাছের মানুষ ছেড়ে যাওয়ার কষ্টটা, যদিও তুমি খানিকটা অনুভব করতে পারো। থাক না তোমার কাছে তোমার মা এবং তোমার বাবার অতীতটা লুকিয়ে। সবকিছু না হয় নাই বা জানলে। কথাটা বলে আয়াস ড্রাইভে মনোযোগ দিল। ক্ষমা চাইছো কেন আজ আমার কাছে? আদৌ কি তুমি অনুতপ্ত নাকি আবার ছলনা করছো? কোনটা ঠিক বলতে পারো? আরাফাত সাহেব অনুতপ্ত হওয়ার সুরে বললেন। যা খুশি বলবে বলো, কিন্তু আজ আমি কোনো অভিযোগ করব না, কারণ আমি জানি যে দোষটা আমারই ছিল। নূরের মা বেশ কড়া কণ্ঠে বললেন। সেদিন যদি তুমি এই লোভ না করতে, তাহলে আজ এই দুর্দশা কিছুই হতো না। না আমার আপু হারে যেত, আর না আমি আমার সন্তানের থেকে দূরে সরে যেতাম। তুমি তো জানো যে তখন আমার টাকার প্রয়োজন ছিল। নূরের মা ওনাকে থামিয়ে বললেন। তোমাকে ভালোবেসে তোমার হাত ধরে পালিয়ে গিয়েছিলাম। সেদিন আমি ছিলাম জমিদারি বংশের মেয়ে, আর তুমি ছিলে সাধারণ এক মধ্যবিত্ত ঘরের ছেলে। তবুও আমি আমাদের সম্পর্কের মাঝে কখনো অর্থ টেনে আনিনি। তোমার হাতে হাত রেখে পাড়ি দিয়েছিলাম অজানা এক ভবিষ্যতের দিকে। তবুও তুমি খুব ভালোভাবে আমাদের সংসারটাকে গড়ে তুলেছিলে। তোমার যা ছিল তা দিয়েই তুমি সুখের সংসার গড়ে তুলেছিলে। তারপর কয়েক বছর পর যখন রেদওয়ান বড় হলো আর নূরও বেশ বড়, সেই সময় তোমার ব্যবসার তীব্র সংকট দেখা যায়। বাবা মায়ের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। তারা আমাকে ত্যায্য করেছিল, তাই তাদের কাছে আর ফেরার চেষ্টা করিনি। প্রিয়ন্তী আপুও বোধহয় অনেক খোঁজার চেষ্টা করেছিল, কিন্তু খুঁজে পাইনি। আর পাবেই বা কি করে? যে নিজে থেকে হারিয়েছে তাকে কি কখনো ফিরে পাওয়া যায়? যায় না। তারপরও তুমি একদিন বললে যে আমার নিজের পরিবারের কাছে ফিরে যেতে আর তোমরা নিজের ন্যায্য অধিকার ফিরে পেতে। আমি নারাজ ছিলাম, কিন্তু সেদিন তুমি আমার কথা শুনতে বাধ্য ছিলে না, কারণ তোমার তো টাকার প্রয়োজন ছিল, তাই না? রেদওয়ান সাহেব মাথা নিচু করে নিলেন, হয়তো ভীষণভাবে অনুতপ্ত তিনি। ওনাকে দমিয়ে দিয়ে নূরের মা পুনরায় বললেন।
আমি বাধ্য হয়ে নিজের বাড়িতে যাই, কিন্তু গেট থেকেই আমাকে দৌড় দৌড় করে তাড়িয়ে দেওয়া হয়। তাই লজ্জায় আর ঘৃণায় কখনো সেখানে দুবার ফিরে যাওয়ার কথা ভাবিনি। তারা বলেছিল যে তাদের নাকি কোনো ছোট মেয়ে নেই। বেশ, কিন্তু তুমি তাতেও ক্ষান্ত হলো না। তোমার এতই টাকার প্রয়োজন হয়ে পড়েছিল যে না পেরে আমাকে প্রিয়ন্তী আপুর কাছে যেতে হয়েছিল, যেখানে তুমি আমার আত্মসম্মান উপেক্ষা করে এত বছর পর কেবলমাত্র টাকার কারণে পুনরায় সম্পর্ক স্থাপন করতে বলেছিলে। বেশ, তাই হলো। তোমার কথা মতো যোগাযোগ করলাম আপুর সাথে, কিন্তু আপুর সাথে তেহরাত ভাইয়ার সম্পর্কের অবমাননার কথা শুনে টাকা চাওয়ার সাহস হয়নি। তাই না পেরে বাধ্য হয়ে বলেছিলাম যে আপু যাতে একটু আমার বাবার বাসার সবাইকে অনুরোধ করে যেন তারা আমাকে মেনে নেয়। কথাটা বলে নিঃশ্বাস ছাড়লেন নূরের মা। আরাফাত সাহেবও নিস্তব্ধ হয়ে বসে আছে। আজ আর বলার মতো মুখ নেই। তারপর আপু তাদের কাছে আমার হয়ে কথা বললে আপুর উপর ভাইয়া রেগে যান, কারণ তিনি কখনোই চাইতেন না যে তার সম্পত্তিতে কেউ ভাগ বসাক। যদিও প্রত্যেক সম্পত্তিতে মেয়েদের একটা অধিকার থাকে, তা বোধ হয় উনি ভুলেই গিয়েছিলেন। ভাইয়া রাগ করে সিদ্ধান্ত নিলেন যে আপুকে সব সম্পত্তি থেকে বঞ্চিত করার, আর তা ওনার একার পক্ষে সম্ভব ছিল না। তাই তিনি হঠাৎই একদিন আমার সাথে যোগাযোগ করেন আর আপুকে তার পদ থেকে সরিয়ে দেওয়ার কথা বলেন, এবং পরবর্তীতে সম্পত্তির ভাগ না দিলেও কিছু টাকা দেওয়ার লোভ দেখান। যদিও আমি তাতে গলিনি, তুমি লোভে পড়ে রাজি হয়ে গিয়েছিলে। যে মানুষটা আসলেই তোমার কখনো কোনো ক্ষতি চায়নি, তুমি তাকেই সরিয়ে দিতে চেয়েছিলে। লজ্জার বিষয়। আমি তোমার এই কথা সবার সামনে ফাঁস করে দিতে চেয়েছিলাম। তুমি আমাকে বিচ্ছেদের ভয় পায়, যদিও আমি ভয় পাইনি। অবশেষে তুমি আমার নূরকে আর রেদিয়ানকে মেরে ফেলার হুমকি দাও। আমি দমে যাই, তারপর হার মেনে নেই। আপু ডায়েরি লিখতেন, সেখানে তিনি তার নিখোঁজ হওয়ার খানিকটা হলেও ভবিষ্যৎবাণী করেছিলেন। তা তিনি তার ডায়েরিতে লিখেছিল, আর সেটা কোনোভাবেই আয়েশ হাতে পায়। তারপর আমাকেও নিখোঁজ হতে হয় আয়েশের কাছে। আয়েশ আমাকে কখনো কোনো অসুবিধায় রাখেনি, ওকে আমি নিজের ছেলের মতোই ভালোবাসি। আরাফাত সাহেব প্রশ্ন করে বলল, তাতে আয়েশের স্বার্থ কি ছিল? স্বার্থ খুবই সহজ, তার মাকে খুঁজে বার করা। এখন যদি প্রশ্ন করো যে এত বছর অপেক্ষা কেন করেছে, তাহলে তার উত্তরও আমার কাছে আছে। কি? আয়েশের এক্সপেরিমেন্টের জন্য। আয়েশ এমন একটা জিনিস আবিষ্কার করতে চাইতো যাতে মানুষের যৌবনের সৌন্দর্যটা সবসময় ধরে রাখা যায়, আর তাতে মানুষের বয়স বাড়লেও শরীরে যেন বয়স বাড়ার কোনো চিহ্ন না আসে। আর আয়েশ বানিয়েছেও, আর এর জন্য ও পাবে কোটি কোটি টাকা। তোমার টাকা লাগলে তুমি তাকে বলতে পারো, সে তোমার মুখে টাকা ছুঁড়ে মারবে। কথাটা বলে নূরের মা উঠে গিয়ে জানালার পাশে দাঁড়ালেন। আরাফাত সাহেব বললেন, আর একটা প্রশ্ন করব? উনি কোনো উত্তর দিলেন না। নীরবতা সম্মতির লক্ষণ। আয়াস নূরকে বিয়ে করলো কেন? আর তোমাকেই বা এতদিন লুকিয়ে রেখেছিল, তার ফলাফল কি হলো? উনি গর্জে উঠে বললেন, আয়াস তোমার মতো লোভী নয় যে টাকার জন্য কাউকে বিয়ে করবে বা মানসিক অত্যাচার করবে। সে নূরকে ভালোবাসে, নূরকে সে চায়, তাই বিয়ে করেছে। তার ভালোবাসা নিঃস্বার্থ। আয়েশ আমাকে মারার অভিনয়ও করেছিল, কারণ শত্রুপক্ষ জানতে পেরেছিল যে আমি এখনো বেঁচে আছি, তাই তারা মারতে চেয়েছিল। তাই আয়েশ আমাকে মাঝরাতে রাস্তার মাঝে গুলি মারার জন্য বন্দুক তাক করে। আর আমি যদি আয়েশকে সব সত্যি কথা বলে নিই, সে কারণে পিছন থেকে ভাইয়ার পাঠানো একজন আমাকে গুলি মারে, যাতে আয়েশ কখনো তার মায়ের হদিস না পায়। কারণ ভাইয়ার ধারণা ছিল যে আমি এতদিন নিজেই লুকিয়েছিলাম, আর আয়েশ আমাকে হাতে নাতে ধরে ফেলেছে। গুলিটা আমার গায়ে লাগতেই আয়াস পিছনে ঘুরে তাকিয়ে দেখছিল একজন পালাচ্ছে। আয়াসও তখন তাকে যেতে দেয়, কারণ এতে আমাদের সুবিধা হতো। আয়াস আমাকে হসপিটালে নিয়ে যায় চিকিৎসা করার। আপু ফিরে আসে পরিকল্পনা মাফিক। এবার বলো, তোমার শাস্তি কি হওয়া উচিত? আরাফাত সাহেব ধপ করে বিছানায় বসে পড়লেন। ওনার একটু টাকার প্রয়োজনের খাতিরে এত কিছু হতে পারে তা উনি ধারণাতেও আনেননি। বুকের ভেতর হালকা চিনচিন ব্যথা অনুভব করছেন। ব্যথাটা বাড়ছে। নূরের মা চোখের জল মুছে বাইরের দিকে তাকিয়ে রইলেন। হঠাৎ পিছন থেকে আ করে শব্দ আসতেই ঘুরে দেখলেন আরাফাত সাহেব বুকের ব্যথায় কাতরাচ্ছেন। উনি দৌড়ে ছুটে গেলেন। আজ 1 সপ্তাহ হয়ে গেল আরাফাত সাহেব হসপিটালে রয়েছেন। আজকে তিনি রিলিজ পাবেন। এই কদিনে অনেকজন হসপিটালে তার সাথে দেখা করতে গিয়েছিলেন।
নূরের মা, তিনি সবসময় ওনার খেয়াল রাখতেন। উনি হার্ট অ্যাটাক করেছিলেন, তাই ডক্টর বলেছেন যেন তার ঠিকমতো খেয়াল রাখা হয় এবং সময় মতো ওষুধ নিতে এবং দুশ্চিন্তা না করতে। অতীতে আরাফাত সাহেবের সমস্ত কর্মকাণ্ড, তাছাড়া আয়েশের মায়ের নিখোঁজ হওয়ার পেছনে আসল কারণ, এই সব কিছুই নূরের কাছে অজানা কারণ। আয়েশ নূরকে কিছু বলেনি, আর কখনো বলতেও চায় না। তার কারণ আয়েশ চায় না যে নূরের চোখে তার বাবা নিচে নেমে যায়। তাহলে নূর তার বাবাকে কাছে পেয়েও তার থেকে অনেকটা দূরে সরে যাবে। মায়া আর রেদওয়ানও এসেছেন, ওদের মাঝে আপাতত সব ভুল বোঝাবুঝি দূর হয়েছে। নূর আজকে আর হসপিটালে আসেনি, আয়েশ ওকে আসতে দেয়নি, কারণ এতটা রাস্তা জার্নি করলে নূর অসুস্থ হয়ে পড়বে। আরাফাত সাহেব কথা বলছেন না, ডক্টর ওনাকে বেশি কথা বলতে বারণ করেছেন। বিছানায় বসে নূর ছটফট করছে, মনের মাঝে অস্বস্তি কাজ করছে। না পেরে আয়েশকে কল করলো। হ্যালো, বাবার ছুটি হয়েছে? আয়েশ মৃদু কণ্ঠে বলল, ছুটি হয়েছে। এখন কেমন আছে? আপাতত সুস্থ আছে, কিন্তু কথা বলছে না। ডক্টর বারণ করেছে ওনাকে বেশি কথা না বলতে। সাবধানে ফিরবেন। কথাটা বলে নূর কলটা কাটতেই যাবে, তখন আয়েশ বলে উঠল, আপু শোনা। নূর মুচকে এসে বলল। বলুন। আয়েশ বেশ কিছুক্ষণ থেমে বলল, কিছু খাবে? নূর ফিক করে হেসে বলল, আপনি কি করে বুঝলেন? বুঝতে হয়, কি খাবে বলো। আসার সময় একটু আইসক্রিম আর চকলেট নিয়ে আসবেন। আয়েশ কিছু না বলে মুচকে এসে কলটা কেটে দিল। নূর বালিশে মাথা দিয়ে দীর্ঘশ্বাস ফেলল। সময় পরিবর্তনের সাথে সাথে আয়েশের স্বভাব আর ব্যবহারগুলো যেন ভীষণভাবে পাল্টে গেছে। আয়েশ এখন আর আগের মতো ডেভিলগিরি করে না, আর না নূরের ওপর কোনো জুলুম করে, বরং নূরের প্রতি কেয়ারনেসটা দ্বিগুণ হয়েছে এই কদিনে। এত কিছু ভাবতে ভাবতেও নূর ঘুমিয়ে পড়লো কখন খেয়ালই নেই। ইফার মা ওরফে আয়েশের খালামণি খানিকটা চাপা স্বরে প্রশ্ন করে উঠলেন, আয়েশ বাবা, নূর কি সবকিছু জানে? আয়েশ ফোনের দিকে তাকিয়ে বলল, ঠিক কোন কথাটা খালামণি? এই যে কি কারণে এত সব কিছু হয়েছে, আর তাতে ওর বাবার ভূমিকা ঠিক কতটা, এসব বিষয়। আয়েশ ফোনটা পকেটে রেখে বলল, না, আমি ওকে এসব কিছুই জানাইনি, কারণ এসব ওকে জানালে ও কষ্ট পাবে। তাছাড়া আমি মনে করি মানুষকে শোধরানোর একটা সুযোগ দেওয়া উচিত, তাই আরাফাত আঙ্কেলেরও একটা সুযোগ পাওয়া উচিত। আর আমার যতদূর মনে হয় যে উনি শিক্ষা পেয়েছেন আর শুধরেও গেছেন। উনি একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, হ্যাঁ রে, নূরকে তোর ল্যাবের কথা বলেছিস এখনো? আয়েশ হো হো করে হাসতে হাসতে বলল, আমাকে কিছু বলতে হয়নি, সে নিজেই ঠিক খুঁজে নিয়েছে। উনিও বেশ কৌতূহল নিয়ে বললেন, কিভাবে? আয়েশ বলতে শুরু করলো, সেদিন কোনোভাবে আয়াস ওয়াশরুমের ট্যাপ কলটাও টানতেই খুলে পড়ে গিয়েছিল, আর ওখানেই তো আমি চাবি রাখার জায়গা করেছিলাম, তা তুমি জানো। আফুসোনা ঠিক কোনোভাবে সেটা দিয়ে লক খুলে আমার ল্যাব অবধি চলে আসে। আমি তখন ল্যাবেই ছিলাম, আর নূরের মা মানে আমার খালামণি তিনিও সেখানেই ছিলেন, কারণ আমি একটা এক্সপেরিমেন্ট করছিলাম আর তাতে তিনি আমাকে সাহায্য করেছিলেন। উনি আগ্রহ নিয়ে বললেন, আপু তোকে আবার কি সাহায্য করেছিল? তুমি তো জানো যে একবার ইফা আর নূর পার্কে গিয়েছিল আমার সাথে, তখন কেউ ওকে দোলনা থেকে ধাক্কা মেরে ফেলার চেষ্টা করে, তাকে চেনার চেষ্টা করছিলাম। উনি অবাক হয়ে বললেন, সে কে? কে এত বড় ক্ষতি করার চেষ্টা করেছিল? আয়েশ বেশ গম্ভীর স্বরে বলল, মামা ওর ক্ষতি করার চেষ্টা করেছিল, আর তার জন্য উনি একজনকে পাঠিয়েছিলেন, যিনি জমিদার বাড়িরই একজন, তবে বেশ দূর সম্পর্কে। ওনাকে আমি ধরতে পেরেছিলাম, আর উনি আমাকে মারতে চেষ্টা করেছিলেন, তাও আমার ল্যাবেই। তাই আমি তার আগে ওনাকে মারি, তারপর ওনার বডি থেকে কিছু নমুনা কালেক্ট করি, আর সেটা পরে খালামণির বডির ডিএনএর সাথে মেলানোর চেষ্টা করি, আর সৌভাগ্যবশত মিলেও যায়, যার থেকে প্রমাণিত হয় তারা একই বংশের। কে সে, আর তারই বা স্বার্থ কি? আমি এই কথাটা এখনো খালামণিকে বলিনি, কথাটা নিজের মাঝে রেখেছি। মামার প্রতিবেশী জেলার এই সুন্দরী মেয়ের সাথে অবৈধ সম্পর্ক ছিল, আর তার দরুন সেই সন্তান, তবে যে সন্তানের মর্যাদা পায়নি, কারণ মামা তাকে সেই মর্যাদা দেয়নি। আর ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার জন্য তিনি তাদের মা আর ছেলেকে মোটা অঙ্কের টাকা দিতেন। তুই এসব কি করে জানলি আয়াস? আয়েশ এবার উঠে দাঁড়িয়ে বলল, যেদিন আমি নাটোর যাই সেদিন সন্ধ্যায় মামা আমাকে ডাকেন সবকিছুর ভাগিদারি নেওয়ার জন্য। আমি তাকে খুব স্পষ্ট জানিয়েছিলাম যে আমার কিছুর প্রয়োজন নেই। কথাটা বলে আমি সেখান থেকে বেরিয়ে গিয়েছিলাম। তারপর জমিদার বাড়ির বাইরে এসেছিলাম,
কারণ মামার উপর রাগ হচ্ছিল ভীষণ। অন্ধকারের মাঝে দাঁড়িয়েছিলাম, তখনই এক মহিলা কণ্ঠের কান্নার আওয়াজ পেতেই প্রথমে চমকে গিয়েছিলাম। তারপর একটু ভড়কে গেলেই কণ্ঠটার উৎস খোঁজার চেষ্টা করতে ফিসফিসিয়ে গলার আওয়াজ পেলাম। উনি আমাকে সেই প্রথম থেকেই ধোঁকা দিয়ে আসছেন। আমি বুঝতে পারিনি। প্রথমে তো আমার সন্তান আর আমার কোনো পরিচয় দেইনি, তার উপর এই কয়েক মাস হলো সব যোগাযোগ একেবারের জন্য বিচ্ছিন্ন করেছেন। কাকে যেন খুন করার জন্য আমার ছেলেটাকে পাঠিয়েছিল। এখন আমার ছেলেও ফেরেনি। ছেলেটা বেঁচে আছে কি মরে গেছে তাও জানি না। আমার ছেলের কিছু হলে আমি ওনাকে ছাড়বো না, এটা ওনাকে বলে দেবেন। আঁচলে মুখ টিপে উনি কাঁদছিলেন। কাকে কথাগুলো বলেছিলেন প্রথমে বুঝতে না পারলেও পরে বুঝলাম যে বাড়ির দারোয়ানের সাথে কথা বলছেন। দারোয়ানও তাকে বেশ তুচ্ছ তাচ্ছিল্য করে তাড়িয়ে দিতেই আমি ওনার পিছু নিলাম আর ওনার থেকে সব কথা জানলাম। ইফার মা অনেক অবাক হয়ে বললেন, উনি এত সহজে রাজি হয়ে গেলেন বলতে? না, এত সহজে বলেননি। সব জানার জন্য যে বললাম যে ওনার ছেলেকে মামু মেরে ফেলেছে, সে নাকি মামুর পথের কাটা। যদিও ছেলেটাকে আমি মেরেছিলাম, কারণ ও আমার আপুসোনার ক্ষতি করার চেষ্টা করেছিলাম, আর মামু ওদেরকে পথের কাটার মনে রত। সব কুকীর্তি ফাঁস হওয়ার ভয় এতদিন যোগাযোগ রেখেছিলেন। কথাটা শেষ হতেই ইফার মা বলে উঠলেন, ছি, একটা মানুষ এত জঘন্য কিভাবে হয়? উনি আসলে কি মানুষ? আশ মুচকি হাসলো, আর কিছু বলল না। কিছুক্ষণ পর আশ আবার বলতে শুরু করলো, এইভাবেই জানলাম। আর কি হয়েছিল শোনো তারপর। বল। আফুসোনা লিফট থেকে নামলো। আমি আর খালামুনি দেখতে বুঝতে পেরেছিলাম যে কেউ আসছে, আর তা আপুসোনা ছাড়া আর কেউ হবে না, তাও জানতাম। আমি তো ঠিক রেখেছিলাম সেদিনই নূরকে সব সত্যি বলে দেব, কিন্তু খালামুনি সামান্য নূরের নাম ধরে ডাকতেই ও অজ্ঞান হয়ে পড়ে গেল। এত অল্পতেই যে ভয় জ্ঞান হারায়, আমার মনে হয় না সে সবটুকু শোনার অবস্থায় থাকবে। তা ঠিক, বলা দরকার নেই ওকে। এমনিতে মেয়েটার শরীর ভালো যায় না, তার উপর এসব বলবে। আশ যাওয়ার প্রস্তুতি নিয়ে বলল, আচ্ছা খালামুনি, আমি আসি। আপুসোনা একা আছে। আর তোমরা কালকে শপিংয়ে যাচ্ছ তো? আমি তো যাব না। ইফা, আহান, রিদওয়ান আর মায়া যাবে বোধহয়। তুই আর নূর যাবি? না, আপুসোনার এই সময় কোথাও যাওয়াটা ঠিক হবে না, ওরা যাক। আশ বেরিয়ে গেল। রুমে গিয়ে দেখলো নূর গাল ফুলিয়ে রাগ করে বসে আছে। আর তা দেখে আশ নূরের কাছে গিয়ে বসে নূরের গালটা টেনে দিয়ে বলল, কি হয়েছে আপুসোনা, মন খারাপ? নূর অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। আশ নূরকে কাছে টেনে জড়িয়ে ধরে বলল, রাগ করে আপুসোনা? খালামনির সাথে কথা বলেছিলাম, তাই দেরি হয়ে গেল। নূর আয়েশের দিকে গম্ভীরভাবে তাকিয়ে বলল, আপনার বেবিও যে আপনার জন্য অপেক্ষা করে, তার খেয়াল কি আপনার থাকে? আয়েশ হো হো করে হেসে বলল, শুধু কি বাবু নাকি বাবুর আম্মু অপেক্ষা করে, কোনটা? সবকিছু কি মুখে বলতে হয়? কিছু কথা বুঝে নিতে হয়। আয়েশ নূরকে জড়িয়ে হেসে বলল, দেখতে দেখতে ইফা, আহান আর রেদওয়ান মায়ের বিয়ের দিন চলে এলো। কমিউনিটি সেন্টারে বিয়েটা হবে, কারণ দুটো আলাদা আলাদা পরিবারের বিয়ে, আর একসাথে যেহেতু হওয়ার কথা তাই আলাদা আলাদা সম্ভব না, সেহেতু কমিউনিটি সেন্টারে একসাথে এই বিয়ের ব্যবস্থা করা হয়েছে। দুই ব্রাইডের সাজ প্রায় কমপ্লিট। নূর মায়া আর ইফার সাথে বসেছিল এতক্ষণ, কারণ ইফা বড্ড নার্ভাস। আয়েশের জন্য বাধ্য হয়ে নূরকে উঠে চলে আসতে হয়েছে। কিছুক্ষণ আগের কথা, নূর রেডি হয়ে ইফা আর মায়ের কাছে যেতে গেলে এই পেছন থেকে আয়েশ ডেকে উঠল। আপুসোনা? নূর ঠোঁট চেপে মুচকে এসে আয়েশের দিকে স্বাভাবিকভাবে ফিরে বলল, বলুন। আয়েশ নূরের মাথা থেকে পা অবধি ভালোভাবে পর্যবেক্ষণ করে বলল, সুন্দর লাগছে। নূর ভুরুকুচকে বলল, শুধু সুন্দর, আরও কিছু যে বলা যায় তা কি আপনার জানা আছে? আসলে পৃথিবীর সায়েন্টিস্ট প্রজাতির মানুষদের থেকে এসব আশা করা বৃথা। কথাটা বলে মুখ ঘুরিয়ে চলে আসতে গেলে আয়েশ খানিকটা ছুটে এসে নূরকে আটকে বলল, আপুসোনা শোনো, রাগ করো না। নূর মুখ টিপে হাসছে, তবুও আয়েশের সামনে রাগি রাগি ভাব নিয়ে বলল, কি হয়েছে কি? এখন কি সরি বলবেন? বললেও কিন্তু আপনার সরি গ্রান্টেড হবে না, বলে রাখলাম। আয়েশ নির্বিকার ভঙ্গিতে বলল, টানা 2 ঘন্টা ধরে নাকানি চুবানি খেয়ে আমি তো তোমাকে সাজিয়ে দিলাম, আর আমি যদি বড় মুখ করে কবি সাহিত্যিকদের মতো করে ইহা বড় একটা কমপ্লিমেন্ট দিতাম, তাহলে তুমি বলতে যে আমি তোমাকে সাজিয়ে দিয়েছি বলে নিজে ক্রেডিট পেতে চাইছি, তাই হালকার উপর দিয়ে একটু বলে দিলাম। কিন্তু তাতেও তুমি আমাকে অত কিছু শুনিয়ে দিলে, তাহলে বলো আমি কি করি এখন? নূর ভুরুকুচকে বলল, এই যে এক নাগারে এত কিছু বলে দিলেন, এর পরিবর্তে যদি ঝরঝর করে কমপ্লিমেন্ট দিতেন তাহলে আমি আমার অভিযোগ উইথড্র করতাম। আয়েশ বেশ মিনমিন করে বলল,
আরে আমাকে কিছু বলতে তো দেবে, তারপর তো বলবো। নূর চলে যেতে নিয়ে বলল। হোয়াট এভার। এক পা এগিয়ে যেতেই আবার আয়েশের দিকে ফিরে বলল। ওয়েট ওয়েট ওয়েট, আপনি এতক্ষণ ধরে হাতটা পেছনে লুকিয়ে রেখেছেন কেন? কি আছে আপনার হাতে? আয়েশ এবার ফিসেল হাসি হেসে বলল। পিছন ঘোরো, তাহলে বুঝতে পারবে। নূর আর বেশি তর্কাতর্কিতে গেল না। এমনিতেই সুযোগের সদ্ব্যবহার করে ছেলেটাকে বেশ ভালোই অনেক কথা শুনিয়ে ফেলেছে ও। নূর পিছন ঘুরতেই আশ নূরের খোপায় একটা বেলি ফুলের মালা গুজে দিতে নূর শিউরে উঠল। আশের মতো মানুষের থেকে ও এমন কিছু কখনোই আশা করেনি। যদিও আশা করেনি কথাটা বললেও ভুল হবে, কারণ আশ বড্ড একগুঁয়ে আর অত্যন্ত চাপা স্বভাবের একজন মানুষ। ঠিকভাবে কোনো অনুভূতি এক্সপ্রেস করতে পারে না। নূর কিছুক্ষণের জন্য নির্বাক হয়ে গেল, কিছু বলছে না। এদিকে অনেকক্ষণ যাবৎ আশ বেলি ফুলের মালাটা নিয়ে নাড়াচাড়া করছে, কিন্তু এতক্ষণে তো মালাটা পুড়িয়ে ফেলার কথা। নূর এবার একটু নড়ে চড়ে উঠল। আয়েশকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ঝট করে আয়েশের দিকে ঘুরতেই আয়েশের দিকে তাকালো। আয়েশের কপালে বিন্দু বিন্দু ঘাম আর ঠোঁট চেপে মুখের এক করুণ অবস্থা বানিয়ে রেখেছে। নূর বেশ কিছুক্ষণ আয়েশের দিকে তাকিয়ে ফিক করে হেসে ফেলল। আয়েশ এবার বেশ ঘাবড়ে গেল আর নড়ে চড়ে উঠল। পাঞ্জাবির কলারটা ঠিক করে নূরকে একটু কড়া কণ্ঠে প্রশ্ন করে উঠল। কি হলো, হাসছো কেন এভাবে? নূর হাসতে হাসতেই বলল। হাসবো না তো কি করবো? আপনি মুখে যা করুণ অবস্থা করে রেখেছেন তাতে তো হাসি আটকানো অসম্ভব। আয়েশ এবার রাগি রাগি ভাব নিয়ে বলল। তাই বলে তুমি হাসবে আপু সোনা? এটা কি ঠিক? কোথায় তুমি আমাকে হেল্প করবে তা না, কত কষ্ট করে গুলশান 1 থেকে ফুলটা নিয়ে এলাম, কত ফাস্ট ড্রাইভ করে, আর তুমি ধ্যাত। কথাটা বলে আয়েশ বিরক্ত হয়ে চলে যেতে নিলেই নূর আয়েশের হাত ধরে থামিয়ে নিল। আয়েশ বিরক্ত হয়ে বলল। হাত ছাড়ো আপু সোনা। নূর এবার আয়েশের সামনে গিয়ে মুচকে এসে বলল। এত সহজে হার মানলে হবে জনাব? সবই তো একসাথে পথ চলা শুরু। একে অপরের পরিপূরক হতে হবে, তবেই না জীবনটা আর সম্পর্কটা সুন্দর আর রঙিন হবে। আয়েশের মুখের বিরক্তি ভাবটা কেটে গেল। বেশ স্বাভাবিক কণ্ঠে বলল। কি করতে হবে বলো? নূর এবার পেছন ঘুরে বলল। কিছুক্ষণ আগে মাথায় যে অগোছালো খোপাটা করে দিলেন, তার উপর মালাটা সোজা করে রাখুন। আয়েশ নূরের কথা শুনে খানিকটা মুচকি হাসলো। তারপর তারপর মালাটা খোপার সাথে ভালোভাবে জড়াবেন। ফিতেটা বাদে, কারণ ফিতে দিয়ে বাঁধতে হবে। নূরের কথা মতো আয়েশ তাই করলো। তারপর চুলটা জড়ানো কমপ্লিট। হুম এবার আর কি, ফিতেটা বেঁধে দিন ভালো করে, যাতে না খুলে যায়। আয়েশ এবার ইচ্ছা করে ফিতেটা বাঁধলো না, বরং খোপাটা আরো ঢিলে করে দিল যাতে খুলে যায়। আর তাই হলো। হয়েছে এবার? নূর কথাটা বলার সাথে সাথে মালাটা খুলে পড়লো আয়েশের হাতে। নূর আয়েশের দিকে হতাশ হয়ে তাকিয়ে বলল। এত সহজভাবে বলেও হয়নি? আয়েশ বেশ কাচুমাচু মুখ করে বলল। না। নূর এবার বিরক্তি ভরা কণ্ঠে বলল। আপনি সায়েন্টিস্ট হলেন কি করে তা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। দিন আমার কাছে দিন, আম্মুর কাছ থেকে পড়ে নিব আমি। কথাটা বলে মালাটা আয়েশের হাত থেকে নিতে গেলে আয়েশ মুচকে এসে বলল। আই উইল ডু ইট। নূর ভুরু কুচকে বলল। আপনি পারবেন না, ছাড়ুন। আয়েশ এবার নূরের একেবারে কাছে গিয়ে বলল। আমি অনেক কিছুই পারি আপু সোনা, আই থিঙ্ক তুমি তা জানো। যদি প্রমাণ চাও তো। নূর বেশ ঘাবড়ে গেল কথাটা শুনে। শুকনো ঢোক গিলে বলল। বুঝেছি বুঝেছি, আপনি পারেন। এবার এটা তাড়াতাড়ি পড়ান, আমার দেরি হয়ে যাচ্ছে। আয়েশ মুচকে এসে মালাটা পরিয়ে দিল এবং খানিকক্ষণ ফুলের ঘ্রাণ নিয়ে নূরের কানের কাছে ফিসফিসিয়ে বলল। মাঝে মাঝে কিছু অগোছালো জিনিসকেও ছোট ছোট সৌন্দর্যতার সাথে পরিপূর্ণতা দেওয়া যায়। এই যেমন তোমার খোপা, অগোছালো হলেও সুন্দর আর মোহিত। কপালে টিপটার অবস্থানও খানিকটা এলোমেলো, তবু মায়াবতী লাগছে। আর ঠোঁটের মিষ্টি হাসিতে তুমি রাঙা বউ, আর এই লাল শাড়িতে আমার রঙ্গবতী। কথাটা বলে আয়েশ মুচকে এসে চলে যেতে নিলেই নূর বলল। কত সুন্দর করে আমার সৌন্দর্যের বর্ণনা করলেন, তাও বলছেন আপনি বলতে পারেন না কেন? আয়েশ মুচকে এসে ঘুরে বলল। আমি আবেগপ্রবণ কম, তাই অনুভূতি ব্যক্ত করতে পারি না। তবু যতটুকু বলি তাতে যদি তুমি প্রাপ্তি অনুভব করো তাহলে আমি খুশি। আয়েশ নিজের বুকের বাম দিকে হাত রেখে কথাগুলো বলল। আয়েশ চলে গেল আর নূর অদ্ভুতভাবে চেয়ে রইল আয়েশের পানে। আরও বেশ কিছুক্ষণ কল্পনা জল্পনা করে নূর খোপায় হাত দিয়ে মুচকি হাসল। এখনো খোপাটা হালকা ঢিলা, তবে খুলবে না সহজে, তা নূরের বিশ্বাস। ইফা আর মায়ের সাথে বসে আছে নূর।
ইফা নূরের হাত ধরে বসে আছে আর মাঝে মাঝে ভাবি ভাবি বলে ডাকছে। বেচারি আবার কাজকর্মে নূরের বেশ হাসি পাচ্ছে, তবুও ও হেসে দিলে মেয়েটা বোধহয় কেঁদেই ফেলবে, তাই নিজেকে সংযত করে রেখেছে নূর। হঠাৎ নূরের ফোন এলো। আফু সোনা, বাইরে এসো, তোমার ওখানে থাকতে হবে না। নূর ফিস ফাঁসিয়ে বলল, কেন? সব কেনর উত্তর হয় না, তাড়াতাড়ি বাইরে এসো। নূর হালকা ধমকের সুরে বলল, কেন বলবেন তো, না হলে যাবো না। আশ আর কোনো কথা না বাড়িয়ে ঘরের মধ্যে ঢুকে গেল। ফোনটা এখনো কাটেনি, কানে ফোনটা ধরে বলল, আসবে নাকি আমি গিয়ে টেনে তুলে আনবো, কোনটা? নূর দাঁতে দাঁত চেপে বলল, ভারী অদ্ভুত মানুষ আপনার। আর কোনো কথা না, উঠে এসো। নূর বিরক্ত হয়ে উঠতে গেলে ইফা বলল, ভাবি কোথায় যাচ্ছ? নূর একটু বমি করার অভিনয় করে বলল, আমার বমি পাচ্ছে, আমি আসছি। হ্যাঁ, ইফা আর কিছু বলতে পারল না। নূর বেরিয়ে এসে আশকে ইচ্ছা মতো ঝাড়ি মারতে শুরু করে দিল। আশ শুধু শুনে যাচ্ছে আর মুসকে মুসকে হাসছে। ভালোভাবে বিয়েটা হয়ে গেল ওদের চারজনের। সম্পর্কগুলো অত সুন্দরভাবে পাল্টে গিয়ে মানুষগুলো আরো কাছের হয়ে গেল। পরিবারের সকলেই খুব খুশি। দূর হয়েছে সকলের মনোমালিন্য। মায়া আর ইফাকে বাসর ঘরে বসিয়ে নূর বেরিয়ে এলো। ক্লান্ত লাগছে বেশ, তাই ঘরে গিয়ে বিশ্রাম নিতে গেলে দেখলো আশ আগে থেকেই ঘরে বসে আছে। নূর গিয়ে প্রশ্ন করলো, আপনি এখনো ঘুমোননি? না, তোমার জন্য অপেক্ষা করছিলাম। নূর একটু বাঁকা চোখে তাকিয়ে জল খেতে খেতে বলল, কি করেন? আমাদের বাসরাত হয়েছিল আফু সোনা। কথাটা শোনা মাত্রই নূর বিষম খেলো। আশ হেসে ফেলল। নূর আদো আদো কণ্ঠে বলল, কেন? না, আজকে সবার বাসরাত তো, তাই আমরাই বা কি দোষ করলাম বলো? নূর গ্লাসটা ধপ করে রেখে বলল, থামুন আপনি আর ঘুমান, আমি ক্লান্ত। আশ হঠাৎই নূরকে কোলে নিয়ে ব্যালকনিতে গিয়ে মেঝেতে বসালো। আশ বলতে শুরু করলো, আমি আবেগপ্রবণ কম, তোমার ভাষাতে সায়েন্টিস্ট মানুষরা নিরামিষ মানলাম। কি করব বলো তো, আমি যে এমনই। আমি অত সবার মতো সবকিছু এক্সপ্রেস করতে পারি না। ভালোবেসে 2-4টে কবিতার লাইন বাঁধতে পারি না। আর না পারি আবেগপ্রবণ হয়ে নিজের ভালোবাসার অনুভূতিকে ব্যক্ত করতে। তাতে তোমার অভিযোগ থাকলেও আমি মেনে নেব। তবে আমার কাছে সবকিছুর হিসাব যেন বড্ড সোজা লাগে। কোনো কিছুই আমি জটিলভাবে ভাবতে পারি না, যে কারণে তোমার কাছে আমি মানুষটা ছিলাম এতদিন ডেভিল। জানো আমি তোমার সামনে নিজেকে ডেভিল হিসেবে কেন উপস্থাপন করেছিলাম? নূর খানিকটা অবাক করা চাহনিতে তাকিয়ে মাথা নাড়ালো। জানার কথাও না আপু সোনা, আমি তোমাকে চিনতাম অনেক বছর ধরে, কিন্তু তুমি আমাকে চিনছো না। গোপনে তোমাকে লক্ষ্য করতাম, তবে তা ভালোবাসা নাকি অন্য কিছু তা জানার চেষ্টা করিনি কখনো। না ছিল তোমার প্রতি কোনো অধিকার বোধ, আর না ছিল কোনো আকাঙ্ক্ষা। আমি মনে করি ভালোবাসার কথা ব্যক্ত করলে বুঝি ভালোবাসা ফুরিয়ে যায়। জানি না তার সত্যতা ঠিক কতখানি, তবুও আমি মানি। কিন্তু আমি যখন থেকে তোমাকে আমার নিজের করে নিলাম, তখন ভয় হতো এই যদি তুমি হারিয়ে যাও, তখন একটা অধিকার বোধ জন্মালো। আমি ভাবি যে ভালোবেসে কাউকে ছেড়ে চলে যাওয়াটা সহজ, কিন্তু ঘৃণার খাতিরে ছেড়ে চলে যাওয়াটা কঠিন। ঘৃণার দরুন মানুষ প্রতিশোধ নেওয়ার জন্য জাগ্রত হয়। তাই আমিও ভাবতাম তুমিও আমাকে ঘৃণা করে আমাকে বদলানোর জন্য আমার কাছেই থেকে যাবে, দূরে সরে যাবে না। আর তার একমাত্র উপায় হলো আমার ডেভিলনেস। তবে তুমি যে এত তাড়াতাড়ি আমাকে ভালোবেসে ফেলবে আমি ভাবিনি। নূর ছল ছল চোখে আশের দিকে তাকিয়ে আছে, আর সামনের দিকে একভাবে তাকিয়ে আছে। নূরের মাথাটাও হাত দিয়ে টেনে নিজের কাঁধে রেখে বলল, ভালোবাসি কি জানি না, তবে তুমি আমার প্রিয় নেশা, যে নেশাতে আমি আচ্ছন্ন। নূর চোখ বন্ধ করলো। দক্ষিণা বাতাস বইছে। বেলি ফুলের হালকা মাদকতায় পরিবেশটা আরো নম্র হয়ে উঠছে। আর পরিবেশ থেকে একটাই ডাক ভেসে আসছে, ভালোবাসি। 5 বছর পর। বাবা তুমি এটা কি করছো? আদো আদো কণ্ঠে জিজ্ঞাসা করে উঠল আয়াস আর নূরের মেয়ে মেহু। আয়াস মেহুকে কোলে বসিয়ে বলল, এটা একটা মডেল মাম্মাম, কিসের মডেল? কোয়ান্টাম মডেল। দূর থেকে নূর আর ইফা কিচেন থেকে দেখছে। দুজনেই মুচকি হাসছে। পাশ থেকে ইফার ছেলে বলে উঠল, মেহু আমার চাচুর কোল থেকে নাম। মেহু মুখ ভাঙচিয়ে বলল, এটা আমার পাপা। আয়াস ইফার ছেলে মিছিলকে কোলে তুলে নিল। দুজনে দুই দিকে বসে আছে আর দুজনে আঙ্গুল উঁচিয়ে ঝগড়া করছে। মিছিল মেহুর থেকে 5 মাসের ছোট। ইফার সাথে ঝগড়া করে ঠিকই, কিন্তু ইফাকে অন্য ছেলের সাথে খেলতে দেখলে সহ্য হয় না ওর। ইফার ব্যাপারে এখন থেকে বড্ড কেয়ারিং। আয়াস দুজনকে থামিয়ে বলল, স্টপ স্টপ,
তোমাদের দুজনের ঝগড়ার টপিকটা কি বলতে পারবে? মেহু কিছু বলতে যাবে, তার আগে মিসাল বলল, আমি কি ঝগড়া করতে চাইছি চাচ্চু? আমি চাই না, কিন্তু মেহুর জন্য করতে হয়। ও কেন সব সময় আমার ছেলে ফ্রেন্ডগুলোর সাথে কথা বলবে? আয়াস অবাক হয়ে বলল। তাহলে কি বলবে না? মেহু বলে ওঠে, বেশ বলবো বলবো। মেহু অন্যদিকে মুখ করে আছে। আয়াস মিসালের দিকে তাকিয়ে ফিসফিসিয়ে বলল। ওকে ওকে। হঠাৎ মিসালের কি মনে হলো ও আয়াসের কোল থেকে নেমে গিয়ে মেহুর এক গালে চুমু দিয়ে বলল, তোকে না আমার হেভি লাগে। কথাটা বলে মিসাল দৌড়ে পালালো। মেহু রেগে গিয়ে ওকে মিসালকে তাড়া করলো। আয়াস সহ সবাই হাসতে লাগলো। সমাপ্ত।